ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। এই মুহূর্তে ঘড়িতে সময় ৯:০৫ আর আমরা রেডিও সারাবেলায় ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা নিয়ে হাজির হয়ে গেলাম। এই মুহূর্তে রাতুল আছে আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথি। সো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমার হাতে আজকে অফুরন্ত ইমেল রয়েছে, অসংখ্য ইমেল আছে। তার মধ্যে থেকে সবচেয়ে ভয়ঙ্কর কিছু ঘটনা আপনাদেরকে আমি পড়ে শোনাবো এই পুরো আয়োজন জুড়ে। আর বাইরে ওয়েদারটা মোটামুটি ভৌতিক ঘটনা শোনার মতোই ওয়েদার। দেখলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো এইরকম ওয়েদারে ভূতবেলা বা ভৌতিক ঘটনাগুলো দারুণভাবে জমে ওঠে। তো যারা যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আরেকবার ওয়েলকাম জানাতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আর কথা বাড়াবো না, এবারে সরাসরি চলে যাবো আমার হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর সেই মেলটিতে। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি, তানভীর প্রধান। আমি ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। খুব বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। 2014 সালে চাকরির জন্য ঢাকায় পাড়ি জমালেও সেখানে পরিচিত তেমন কেউ ছিল না। তবে কিছুদিনের মাঝেই চাকরি সূত্রে একজন বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। বর্তমানে সে এখন আমার রুমমেট ও আমার অনেক ভালো বন্ধু। তার নাম শাহ আলম। শাহ আলমের বেড়ে ওঠা ঘোড়াবান্ধার ঝাকুয়া পাড়া নামক এক গ্রামে। সত্যি বলতে প্রথম পরিচয়ে আমাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। চাকরির জন্য দুজনেই একই মেসে থাকি। বাবা মাকে ছেড়ে আসার কারণে প্রায় সময়ে আমার মন খারাপ থাকতো। প্রতিদিন বাড়িতে ফোন করতাম। শাহ আলমকে দেখতাম মাঝে মাঝে বাসার লোকের সাথে কথা বলছে। সে অনেক নম্র ভদ্র একজন মানুষ। আমি যখন আমার বাবা মার সাথে কথা বলতাম, ও তখন এসে সবাইকে সালাম জানিয়ে চলে যেত। কিন্তু আমার কাছে ওর একটা বিষয়ে খুব অদ্ভুত লাগতে শুরু করে। ও যখন ওর বাড়ির লোকদের সঙ্গে কথা বলতো, তখন আমি যদি কাছে গিয়ে ওর বাবা মাকে সালাম জানানোর কথা বলতাম, তখন ওর হাসি মুখটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে যেত। প্রথম কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য না করলেও আস্তে আস্তে বিষয়টা আমার নজরে পড়ে। এর মাঝে বেশ কয়েকবার আমি ওর বাবা মায়ের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করেছি। অনেকবার বলেছি ওর বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেবার জন্য, কিন্তু শাহ আলম আমার সাথে কথা বলতে দিত না। প্রত্যেকবারই এড়িয়ে এড়িয়ে চলত। এমনই এক উৎসব মুখর দিনে আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলা শেষ করে পাশের রুমে গিয়ে দেখি শাহ আলম তার পরিবারের লোকজনদের সাথে কথা বলছে। সেদিন ওর পরিবারের লোকদের সাথে পরিচয় হবার সুযোগ ছিল আমার, তাই দেরি না করে আমি ওর কাছে চলে যাই। কিন্তু গিয়ে দেখি ও ওর নানা আর খালামনির সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে থেকে ওর কথা শেষ হবার পর ওকে যখন ওর বাবা মাকে ফোন করতে বলি, তখন আবারও ওর হাসি মুখটা কেমন যেন মলিন হয়ে গিয়েছিল আর চোখের পানি টলমল করছিল। আমি সেই মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে এক প্রকার বেকায়দায় পড়ে যাই। এই তো হাসি মাখা মুখটা নিয়ে কথা বলছিল, হুট করে এমন কি বললাম আমি যার কারণে ওর মুখটা এমন মলিন হয়ে গেল? আমি এর কারণটা জিজ্ঞেস করি ওকে। ও আবারও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার এমনটা হবার কারণে আমি এবার ওকে নাছোড়বান্দার মতো চেপে ধরি। সত্যি বলতে এমন মানুষের জীবনে এতটা দুঃখ থাকতে পারে বা এতটা বিভীষিকাময় রহস্যময় হতে পারে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভাবা আমার কাছে কল্পনাতেও ছিল না। শাহ আলমের প্রথম কথাটি ছিল এরকম: আমার মা বাবা নেই। তারা দুজনেই বহু বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল, তাই ভেবেছিলাম এই বিষয়ে ওকে আর জিজ্ঞাসা করব না। কিন্তু হঠাৎ এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যায় যার মধ্যে আমি জানতে পারি কেউ একজন ওর বাবা মাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করেছে। কৌতূহলবশত আমি ব্যাপারটা বিস্তারিত জানতে চাইলে শাহ আলম আমাকে সবটা না বলতে রাজি হয় না। তবে জোরাজোরের এক পর্যায়ে শাহ আলম আমাকে কথাগুলো বলার জন্য রাজি হয়। সেগুলো শুনে আমার শরীরে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। শাহ আলম তার জীবনের বিভীষিকাময় রহস্যময় ঘটনাগুলো আমাকে বলা শুরু করে। আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। মাত্র 6 বছর বয়সে আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। আমার বেড়ে ওঠা আমার নানু বাড়িতে হলেও কখনো তারা আমাকে আমার বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত আমি তাদের মৃত্যুকে
খুব স্বাভাবিক বলে মনে করতাম। তবে বয়স বাড়ার সাথে সাথে বিষয়টি আমাকে নাড়া দিতে থাকে। কারণ মাত্র 1 মাসের ব্যবধানে আমি আমার পরিবারের 5 জন সদস্যকে হারিয়েছি। ঠিক 1 মাসের মধ্যে আমার পরিবারের 5 সদস্যের মৃত্যু ঘটেছে। আর তাদের মৃত্যুর পর আমার নানু কখনো আমাকে দাদু বাড়িতে যেতে দেননি, এমনকি তাদের কবরের কাছেও যেতে দেননি। বাবা, মা, দাদা, দাদি আর আমার ছোট বোন যেন আমাকে ছেড়ে আকস্মিকভাবেই চলে গিয়েছে। ছেলেবেলায় পরিবারের সদস্যদের হারিয়েছি বলে হয়তো খুব একটা বেশি কষ্ট অনুভব করিনি, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাই যখন আমি তাদের মৃত্যুর মূল কারণটা জানতে পারি। ছোট থাকতে আমার খালামণি আর নানুকে জিজ্ঞাসা করতাম আমার পরিবারের সদস্যদের মৃত্যু কিভাবে হয়েছে। এই প্রশ্নটা অনেকবার আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা আমাকে সেভাবে কিছু বলেনি। তবে প্রাপ্তবয়স্ক হবার পর আমি যখন আমার খালামণিকে আবারও প্রশ্নটা করি, তিনি তখন আমাকে অবাক করে দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা উত্তর দেন। সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তিনি এভাবে বলেন, সময়টা 1995 সালের দিকে, বর্ষাকাল। তার ছোট বোন কেবলমাত্র জন্মগ্রহণ করেছে। তখন বয়সটা অনেক অল্প, তুই মাত্র 6 বছর বয়সের ছেলে। ছেলেবেলায় তুই অনেক চঞ্চল আর দুরন্ত থাকায় তোর বাবা তোকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতেন, তোর ছোট বোনের যদি কোনো অসুবিধা না হয় সেই কারণেই। দুলাভাই ভেবেছিলেন তোর বোন একটু বড় হলে তিনি তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। যদিও মাঝে মাঝে বাড়িতে এসে নিয়ে যেতেন সবার সাথে দেখা করে আসার জন্য, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 1 মাসের মাথায় চোখের সামনে পুরো পরিবারটা শেষ হয়ে গেল। সত্যি বলতে পরিবারের 5 সদস্যের কারোর মৃত্যু স্বাভাবিক ছিল না। আমি না হয় শুরু থেকেই শুরু করি। সে সময় তোর দাদু ছিল গ্রামের সবচেয়ে বড় একজন কবিরাজ। বিভিন্ন তন্ত্র মন্ত্র আর ছোটখাটো টোটকা দিয়ে অনায়াসেই গ্রামের মানুষের মারাত্মক রোগ ব্যাধি সারিয়ে দিতেন। তার কবিরাজের মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষের সাহায্য করা। তিনি অনেক জাদুবিদ্যাও জানতেন। তার সেই সূত্র থেকে তার কাছে একদিন এক হিন্দু বাড়িতে সাহায্যের জন্য একজন লোক আসে। হিন্দু পরিবারটির মূল সমস্যা ছিল তাদের বাড়িতে কয়েকদিন আগেই নতুন বউকে বরণ করা হয়েছে। তাদের জানা মতে তাদের নতুন বউয়ের উপরে নাকি অশরীর কিছু একটা ভর করেছে। তোর দাদু খবরটি পেয়ে হিন্দু পরিবারের নতুন বউকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিলেন। তোর দাদি তাকে কোনোভাবেই যেতে দিতে রাজি হলেন না, কারণ একে তো মাঝরাত, অন্যদিকে তোদের বাড়িটা ছিল একদম হাওরের মাঝে। আশেপাশের 1 গ্রাম ঘুরেও কোনো মানুষের বসতি পাওয়া সম্ভব ছিল না। কিন্তু তোর দাদু অনেক পরোপকারী একজন মানুষ, বিধায় তিনি স্ত্রীর কথা না শুনে মাঝরাতে ছুটে গেলেন সাহায্য করতে। গন্তব্যস্থানে পৌঁছে তিনি রীতিমতো অবাক হয়ে যান। তিনি ভেবেছিলেন কোনো সাধারণ ক্ষমতার জিন হয়তোবা নতুন বউয়ের ওপর আক্রমণ করেছে, কিন্তু চোখের সামনে মেয়েটির অদ্ভুত আচরণ আর অলৌকিক ঘটনা দেখার পর তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ জিন নয়, অনেক শক্তিশালী। তাই আর তিনি দেরি না করে দ্রুত আসন সাজিয়ে নতুন বউকে আসনের মধ্যে বসান। বিভিন্ন উপায় অবলম্বন করে যখনই তিনি সেই জিনটির সাথে কথা বলার চেষ্টা করেন, তখনই তিনি বুঝতে পারেন জিনটা একজন মহিলা। তোর দাদু সেই জিনটিকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আর সবাইকে অবাক করে দিয়ে সেই জিনটি বেশ স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। জানা যায় নিজের জীবন বাঁচানোর জন্য নতুন শরীর প্রয়োজন বলে এই বাড়ির নতুন বউয়ের ওপর ভর করেন সেই জিনটি। তবে সে নাকি তার কোনো ক্ষতি করবে না। এই কথা শোনার পর দাদু জিনটিকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেই সে রাগান্বিত হয়ে বলে ওঠে, খবরদার, এমন ভুলেও করবি না। আমি আবারও সাবধান করছি তোকে। এই মেয়েটির শরীর থেকে আমার নিজের জীবন বাঁচাতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর শরীর থেকে কখনো যাব না। মেয়েটি কখনো মা হতে পারবে না, শুধুমাত্র একটি সমস্যা ছাড়া ওর আর কোনো সমস্যা করব না। তবে ভুলেও যদি ওর কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করিস, তাহলে তোর মৃত্যু উপস্থিত। মহিলা জিনটির মুখে এইসব হুমকি পাওয়ার পর তোর দাদু সেই হিন্দু পরিবারের কর্তার কাছে গিয়ে বলেন, মশাই, আপনি তো সবকিছু শুনলেন। জিনটা মেয়েটির কোনো ক্ষতি করবে না। এখানে একটাই সমস্যা, আপনার বউ কখনো মা হতে পারবে না, আর ওকে ছাড়াতে গেলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখেন যদি। এটা বলে তোর দাদু সেদিনের মতো বাড়িতে ফিরে আসেন। মাঝখানে বেশ কিছুদিন পর কোনো সমস্যা দেখা না দিলেও হঠাৎ এক বিকেলে আবারও সেই হিন্দু বাড়ির থেকে সাহায্যের আবেদন জানানো হয়। সেখানে বলা হয় মা হতে পারবে না জেনে নতুন বউ নাকি নিজের গলায় দড়ি দিতে গিয়েছিল। সবটা জানার পর
দাদু ভেবেছিলেন জিনটি হয়তোবা খুব বেশি শক্তিশালী নয়, ভয় দেখানোর জন্য হয়তোবা সেদিন এইসব কথা বলছিল। মেয়েটির শরীর থেকে তাকে নাকি ছাড়ালে আমাদের বড় ক্ষতি করবে, আর মেয়েটির শরীর থেকে জিনটিকে সরিয়ে ফেললে সে হয়তোবা অন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করে কোনো এক নতুন জায়গায় নতুন শরীর খুঁজে নেবে। এই কথা ভেবে মেয়েটিকে বাঁচানোর জন্য তোর দাদু প্রস্তুত হলেন। তিনি শ্বশুরকে কিছু সেই মহিলার শ্বশুরকে কিছু জিনিসের ব্যবস্থা করতে বলেন, যেমন একজন বিধবা মহিলার শাড়ি, শ্মশানের মরা পোড়ানো লাশের ছাই, আর ওই মেয়েটির সিঁদুর। সে সাথে আরও বেশ কিছু জিনিস সংগ্রহ করার পর তোর দাদু তোর দাদিকে সবটা জানিয়ে ঘটনাস্থলে যেতে চাইলেন। এবারও তোর দাদি তাকে বাধা দেন, কিন্তু কোনো সমস্যা হবে না এই আশ্বাস দিয়ে তোর দাদু চলে গেলেন। ওনাদের বাড়িতে উপস্থিত হওয়ার পর সবগুলো জিনিস সাজিয়ে তিনি আসর বসান এবং জিন ছাড়ানোর কাজ শুরু করেন। এই কাজ চলাকালীন চারদিক থেকে যেন বিনা মেঘে বজ্রপাত আর তুফান শুরু হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা আর লড়াইয়ের পর যখন কাজটা প্রায় শেষের দিকে, তখন মহিলা জিনটি রেগে তোর দাদুকে বলে, আজ হয়তো তুই আমাকে এর থেকে আলাদা করবি, কিন্তু আমি শপথ নিচ্ছি তোর বংশকে আমি নিঃশেষ করে ছাড়ব। এরপর এক অট্ট হাসি দিয়ে জিনটি সেই নববধূকে ছেড়ে চলে যায় এবং মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর অনেক ঝাড়ফুঁকের মাধ্যমে মেয়েটিকে ঠিক করা হয়। এরপর তোর দাদু বাড়িতে ফিরে আসেন। সময় রাত 1টা। বাড়ি ফেরার পর তোর দাদাকে গোসল করে আসতে বলেন। সে সময়ে বাড়িতে তোর দাদা দাদি, তোর মা, ছোট বোন আর আমি ছিলাম। তোর বাবা যখন দিনাজপুরের কোনো এক কাজের জন্য গিয়েছিলেন। পাশের রুমে আমরা সবাই ঘুমাচ্ছিলাম। তোর মা, তোর ছোট বোন আর আমি অন্য রুমে ঘুমাচ্ছিলাম। তোর ছোট বোনকে রেখে তোর মা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে অনুভব করলেন তোর রুমে নাকি হাড় চিবানোর শব্দ হচ্ছে। তোর মাথায় খুব বেশিক্ষণ দেরি না করে তড়িঘড়ি করে এসে দেখে সারা রুমে রক্ত ছিটিয়ে আছে। বিছানার উপর থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর বিছানার উপর কি ভয়ানক একটা অবয়ব তোর বোনের শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রচণ্ড জোরে আপুর চিৎকার শুনে আমি পাশের রুম থেকে ছুটে গিয়ে দেখি তোর ছোট বোনের শরীরটা রক্তাক্ত হয়ে পড়ে আছে, আর তোর মা অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। আমার চিৎকার শুনে তোর দাদা দাদিও ছুটে আসেন। তোর দাদু সব দেখে একেবারে ভেঙে পড়েন তৎক্ষণাৎ। তখন তোর দাদু বুঝতে পারেন এটা ওই মহিলা জিনটির কাজ। ও এসেছে পিছু নিয়ে, আমাদের বাড়িতে এসেছে। তোর দাদুর এই কথা বলার পর তার মাঝে চিন্তার ছাপ দ্বিগুণ বেড়ে যায়। হঠাৎ করে এই ঘরের বাইরে থেকে অনেকগুলো কুকুরের ডাক শোনা যায়, তবে আওয়াজটা এমন অস্বাভাবিক রকমের ছিল সেটা বোঝাই যাচ্ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সে সময় বাড়িতে কোনো কুকুর ছিল না। তাহলে এই কুকুরগুলো এলোই বা কোথা থেকে? সবাই মিলে বাইরে গিয়ে দেখে বিশাল আকৃতির দেখতে একটা অদ্ভুত কুকুর আমাদের উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। তোর দাদু বুঝতে পারেন এই মহিলা জিন সে একা নয়, সে তার সঙ্গীদেরকে নিয়ে এসেছে আমাদের উপর আক্রমণ করতে। অদ্ভুত এই দৃশ্য দেখে তোর দাদি আমাদের নামাজ পড়ে জায়নামাজ এনে দোয়া পড়তে শুরু করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তোর মায়ের জ্ঞান ফিরে আসে। নিজের মেয়ের লাশটি, রক্তাক্ত শরীর, কোনো মাংস নেই, আর বুকের মাঝে একেবারে ছিদ্র হওয়া, একেবারে ফাঁকা একটি গহ্বর। এমন অবস্থা দেখে সে অনেক কান্না করতে থাকে। সেই সময় তোর মা অনেক ভেঙে পড়ে। তোর দাদি নাতনির মৃত্যু দেখে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে, আর তোর দাদা স্তব্ধ হয়ে বসে থাকেন। আমি কেমন যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না। কারো কাছে গিয়ে কাউকে সান্ত্বনা দেওয়ার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে থাকার পর স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। তোর বাবাকে খবরটা জানাই, রাতে কোনোভাবে কাটিয়ে দেওয়ার পর সকালে তোর বাবা এলে তোর ছোট বোনকে এমন অবস্থায় দেখে ভয়ে স্তব্ধ হয়ে যান। তবে অবাক করার বিষয় হলো রাতে যে কুকুরটা এসেছিল সেটা আমরা দিনের বেলাতেও দেখতে পেয়েছি, আর সেটা ছিল অদ্ভুত ধরনের। রাতে আমরা উঠানে সেভাবে কিছু লক্ষ্য না করলেও সকালে উঠে দেখি উঠানের মাঝখানে খোঁড়া একটা গর্ত দেখে বারবার কবরের মতো মনে হচ্ছে। ব্যাপারটা দেখে আমরা ঘাবড়ে যাই সবাই। একটা সময় গোসল জানাজা শেষে তোর বোনকে বাড়ির পেছনে কবর দেওয়া হয়। পরিবারের সবচেয়ে আদরের সদস্যকে হারিয়ে আমরা সবাই দিশেহারা হয়ে গিয়েছিলাম। অনুভূতিটা কেমন ছিল তখন বলে বোঝানো সম্ভব নয়। এরপর বিপদের মাত্রা আরও বেড়ে চলেছে, আমাদের পিছুই ছাড়ছিল না। পরদিন রাত হতেই বাড়ির চারপাশে যেন ঝড় তুফান উঠে গেল। এই বুঝি লণ্ডভণ্ড করে দেবে সব কিছু। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আবারও সেই কুকুরের ডাক। অসহ্য হঠাৎ করে ঝড় তুফান দেখে তোর দাদু বুঝতে পারলেন জিনটি আবারও এসেছে।
এই বলে বাইরে চলে যান তিনি। বাইরে উঠানে গিয়ে দাঁড়ানোর পর এক ঝলক বিদ্যুৎ চমকানোর মতো আলো স্পষ্ট দেখতে পাই আমরা। উঠানের পাশে রাস্তার মাঝে কুৎসিত আর বিভৎস এক মহিলার সাথে তোর ছোট বোন তোর বোনকে হাতে ধরে সেই কুৎসিত মহিলাটি দাঁড়িয়ে আছে। আর তোর ছোট বোনের চেহারা তখন ঠিক তেমনই ছিল যেমনভাবে সে মৃত্যুবরণ করেছিল। তার শরীর থেকে তখনও টপ টপ করে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে তোর দাদু কাঁদতে কাঁদতে চিৎকার করে অনুরোধ করতে থাকেন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি জেনে এই ভুল করিনি। গতকাল আমার এত সুন্দর নাতনিটাকে সঙ্গে নিয়ে গেছিস, আর তুই কি চাস? দাদুর এই অনুরোধগুলো আমরা বাকিরাও দাঁড়িয়ে শুনছিলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে সময় তুইও আমাদের পাশে দাঁড়িয়েছিলি। হয়তোবা তুই ছোট ছিলি তাই তোর মনে নেই। এতগুলো বছর তোকে আমরা সুস্থভাবে রাখতে পেরেছিলাম। তোর দাদুর এই অনুরোধ শুনতে শুনতে আমরা আস্তে আস্তে ঘরের ভেতর চলে যাই। ভেবেছিলাম কোনোভাবেই জিনটাকে হয়তোবা রাজি করিয়ে তিনি ফিরে আসবেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। জিনটি তোর দাদুকে থামিয়ে দিয়ে বলে, বাঁচবি না তুই, কেউ বাঁচবি না, তোর বংশকে নির্বংশ করে ছাড়ব। এরপর অসম্ভব দ্রুত বিদ্যুৎ চমকানির মধ্যে দিয়ে চোখের পলকে উধাও হয়ে যায় অবয়বটি। তোর দাদু চিন্তিত মুখে সে রাতে আমাদের কারোর সাথে কথা বলেনি। পরদিন সকাল হতেই তিনি তোর বাবাকে ডেকে কাঁদতে কাঁদতে বলেন, বাবারে, অনতিকাল সময় বেঁচে থাকার ঘন্টা ঘনিয়ে এসেছে। আমার পক্ষে আমার বিদ্যা দিয়ে ওকে আটকানো সম্ভব নয়। তুই একটা কাজ কর, সবাইকে নিয়ে তুই তোর শ্বশুরবাড়িতে গিয়ে ওঠ। আমি চাই না আমার কারণে আরও বিপদ আসুক। শুধু তাই নয়, এই মুহূর্তে ওই বাড়িতে গিয়ে তোর ছেলের সাথে সময় কাটালে তোর মস্তিষ্কটাও একটু ভালো হয়ে উঠবে। তাই তুই দেরি না করে আজকেই বেরিয়ে পড়। এই বাড়িতে এখন আমি তোর মা এবং আমি থাকবো। আর হ্যাঁ, আমি না ডাকা পর্যন্ত তুই আর বাড়িতে ফিরিস না। অনেক বোঝানোর পর তোর বাবা সবাইকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যান। এক দুদিন ভালোই কাটছিল, কিন্তু সে সময় মোবাইল ফোনের যুগ না হওয়ায় প্রতিদিন তোর দাদা দাদির খোঁজ নিতে পারছিল না। কিন্তু লোক ছিল যারা প্রতিনিয়তই গ্রামে যাতায়াত করত, তো তাদের সাথে যোগাযোগ করে দাদা দাদির খোঁজ করছিল, কিন্তু কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না আমরা। এতে আমরা চিন্তিত হয়ে একদিন এলাকার মানুষের কাছ থেকে খবর জানতে পারি, তো তোর দাদু বাড়ি থেকে নাকি প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এক মাঝি নাকি মাছ ধরতে গিয়ে ফিরে আসার পথে এমনটাই জানিয়েছে লোকজনদেরকে। এই খবর পাওয়া মাত্রই তোর বাবা মা এবং আমাদের আব্বা আম্মা সেখানে ছুটে যান। এরপর আর মর্মান্তিক দৃশ্যগুলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার পুরো শরীর তীব্রভাবে ঘামতে লাগলো, যেন আমাদের শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না। পুরো শরীর যেন হিম হয়ে গেছে। এত নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের চোখ দুটো তুলে ফেলা হয়েছে। তোর দাদিকে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। আশ্চর্যজনক বিষয়, তাদের দুজনের জন্য আরও দুটি গর্ত করা হয়েছিল উঠানের ঠিক মাঝখানে, ঠিক যেমনটা তোর বোনের বেলাতেও করা হয়েছিল। এরপর তোর দাদা এবং তোর দাদিকে গোসল করে জানাজা শেষে বাড়ির পাশে একটি জায়গায় কবর দেওয়া হয়। এরপর তোর নানা সবাইকে ফিরে নিয়ে আসতে চাইলে তোর বাবা আসতে রাজি হননি। ওই বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি থাকার কারণে তাদের দেখাশোনার একটা ব্যাপার আছে। আর তাছাড়া তোর বাবার ধারণা ছিল এই মহিলা চিনটি খেপেছে শুধু তার বাবার উপর, কারণ তার বাবার কারণে তার নতুন শরীরটা ছাড়তে হয়েছে, তাই সে সবাইকে মেরে ফেলেছে। এখন তার প্রতিশোধের সময় শেষ হয়েছে, এখন কোনো প্রকার সমস্যা দেখা দেবে না। এটা ভেবে তোর বাবা বাড়ি থেকে সেখানেই থাকতে চাইলেন। এরপরে তোর মাকে যখন আমরা নিয়ে আসতে চাই, তোর মায়ের মনটা ঘুরে যায়। অনেক বোঝানোর পর সেও সেখানে থাকতে রাজি হয়ে যায়। একটা সময় আমরা তোকে নিয়েই চলে আসি তোর নানু বাসায়। ফেরার পথে তুই অনেক কান্না করেছিলি, হয়তো ওইটাই তোর শেষ দেখা। কথাটা তুই আগে বুঝতে পেরেছিলে। ওই যে কথায় বলে না, ছোট বাচ্চাদের সাথে ফেরেশতা বিরাজ করে। বাড়ি ফেরার পর কিছুদিন বেশ ভালোই চলছিল, কিন্তু এক সপ্তাহের পর তোর বাবা মায়ের কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না আমরা। সেই পুরনো ভয় আর আতঙ্ক মনের এক কোণে বাসা বাঁধছিল। আর আমরা সহ্য করতে না পেরে আমার বাবা অর্থাৎ তোর নানা এবং তার সাথে কয়েকজনকে নিয়ে তোর দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গিয়ে দেখেন তা তিনি কল্পনাতেও ভাবেননি, তার সবচেয়ে আদরের সন্তানের লাশটা পড়ে আছে নৌকার ওপর, আর তার জামাইয়ের লাশটা পড়ে আছে গোয়াল ঘরের ভেতর। তোর দাদা দাদির মতো ঠিক তেমনই সেই ততটাই নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। ধারণা করা হয় বিপদের আশঙ্কা দেখে তারা হয়তোবা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আর ঠিক তখনই পেছন থেকে আক্রমণ করে বসে চিনটি। এবারও আশ্চর্যজনক বিষয়, উঠোনের মাঝ বরাবর আরও দুটি কবর। ঠিক তোর ছোট বোনের বেলায় যেভাবে কবর করা হয়েছিল
এবং তোর দাদির বেলাতেও যেভাবে করা হয়েছিল। নির্মমতা আর কারো পক্ষেও সহ্য করা সম্ভব হচ্ছিল না, তাই তোর বাবা মাকে কবর দেওয়ার পর সবগুলো কবর অর্থাৎ সবগুলো গর্ত মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। এরপর বাড়িতে তালাবদ্ধ করে দেওয়ার পর আমরা সেখান থেকে চলে আসি। এখানে তোর একটা প্রশ্ন থাকতে পারে, এত কিছুর পরেও গ্রামবাসীদের কাছ থেকে কেন কোনো সাহায্য পাওয়া যায়নি? সত্যি বলতে তারা অনেকেই সাহায্য করতে চেয়েছিল, কিন্তু গ্রামের প্রতিটা মানুষ তোদের বাড়ির এই বিষয়টা জানে এবং প্রতিনিয়ত এটা নিয়ে ভাবে। তারা যদি সাহায্যের জন্য এগিয়ে যেত তাহলে হয়তোবা তাদেরকেও মৃত্যুবরণ করতে হতো। এটা ভেবেই তারা এগিয়ে যায়নি। এমনকি যে হিন্দু পরিবারটিকে সাহায্যের জন্য তোর দাদু গিয়েছিল, তারাও সবটা জানার পর একদিনের জন্য দেখতে আসেনি। এই সব কিছুর পর আমরা সবাই ভেঙে পড়েছিলাম। মাত্র 1 মাসের মাথায় চোখের সামনে পুরো পরিবারটা শেষ হয়ে গেল। এর কয়েকদিন পর আব্বা বুঝতে পেরেছিলেন বিপদ এখনও কাটেনি। আমাদের বাড়িতে থেকে তুই বেঁচে গেছিস ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তে জিনটি তোকেও আক্রমণ করতে পারে। তাই তোকে বাঁচাতে 7 পাঁচ না ভেবে তোর দাদুবাড়ির গরু ছাগল সব গ্রামের মানুষদের মাঝে বিলিয়ে দেন এবং একজন ভালো হুজুরের খোঁজ করতে থাকেন তোর নানা। অনেক খোঁজার পর পলাশবাড়িতে একজন ভালো হুজুরের সন্ধান পান। তাই আর দেরি না করে পলাশবাড়িতে চলে যান সেই হুজুরের কাছে। সেই হুজুর যেভাবে কথাগুলো বলেছেন সেভাবে বলছে, আপনারা যে জিনিস সম্মুখীন হয়েছিলেন সেটা প্রচণ্ড শক্তিশালী। তার দোষের কারণে চট্টগ্রামের এক মহিলাতান্ত্রিক তাকে বন্দী করেছিল। দীর্ঘ 50 বছর যাবৎ বোতলে বন্দী থাকার পর সে ছাড়া পায় কোনোভাবে। তাই তার জীবন বাঁচাতে একটা নতুন শরীরের প্রয়োজন ছিল, আর সে ওই জন্য ওই হিন্দু মহিলার উপর ভর করে বসে। কিন্তু আপনার বেআই মশাই ওই মহিলার শরীর থেকে তাকে আলাদা করে দেওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে ওঠেছে। জীবন বাঁচানোর জন্য হাতে 1 মাস সময় ছিল। এদিকে নতুন শরীরের অভাবে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে, আর ঠিক তখনই সে পণ করে মৃত্যুর আগে পরিবারটিকে শেষ করে দিয়ে যাবে। আর তাই সবাইকে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু খুব একটা চিন্তার বিষয় নেই এখন। এতদিনে জিনটি হয়তোবা মারাই গিয়েছে, হয়তোবা নতুন কোনো গাছের গোড়ায় বোতলবন্দি হয়ে গেছে। এখন সে শাহ আলমের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরও আপনারা ওকে ভালোভাবে খেয়ালে রাখবেন আর ওকে মাদ্রাসায় পড়াবেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওর ওপর থেকে বিপদটা সম্পূর্ণভাবে কেটে যাবে। হুজুরের কাছ থেকে কিছুদিন তদবির শিখে আব্বা নিয়ে আসেন। হুজুরের কথা মতো তোকে মাদ্রাসায় পড়ানো হয়। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুই এই ঘটনার বিষয়ে কিছুই জানিস না। এখন তুই সম্পূর্ণ বিপদমুক্ত, আর সবটা জানার প্রয়োজন ছিল তোর। এটাই শাহ আলমের খালামনির কাছ থেকে শোনা রহস্যে ঘেরা জীবন কাহিনী। ঘটনা শোনার সময় শাহ আলমের চোখের দিকে তাকানোর সাহস ছিল না আমার। এমন কোনো মুহূর্ত আমি খুঁজে পাইনি যখন শাহ আলমের চোখে থেকে পানি পড়ছিল না। বাবা মা, ছোট বোন, দাদা দাদি, কারো ভালোবাসা, আদর, স্নেহ স্পর্শ করেনি তাকে। শাহ আলম সবটা নিজের চোখে না দেখলেও এতটা কষ্ট অনুভব করেছে। তাহলে একবার চিন্তা করে দেখুন, তার খালামনির ঘটনা বলার সময় কতটা কষ্ট পেয়েছেন। বুকের ভেতর কষ্টগুলো নিয়ে তাদের পরিবারের মানুষগুলো এখনও বেঁচে আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের আমার পাঠানো ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আবারও কথা হবে নতুন কোনো এক সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ তানভীর প্রধান, ঘোড়াবন্ধা, চৌরাস্তা বাজার। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা বেশ চমৎকার একটা ঘটনা শুনে এলাম, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন চৌরাস্তা ঘোড়াবান্ধা বাজার থেকে তানভীর প্রধান। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা যেখান থেকে আমাদেরকে দেখছিলেন এবং উপভোগ করছেন ভূতবেলা, আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটি আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা রেডিও সারাবেলার ফেসবুক পেজে। এর পাশাপাশি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 এবং আমাদের ওয়েবসাইট www.radiosarabela.fm থেকে। আমি দেখতে চাই কে ছিলেন আমাদের সাথে, কে কী লিখেছেন, কার কাছে কেমন লেগেছে, এই কথাগুলো জানবো। এবং আরেকটি বিষয় আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাদেরকে
অনুরোধ করেন যে প্রোগ্রাম অনেক ভালো করতে হবে। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত, কিন্তু আমরা বিপদে পড়ে যাই যখন কেউ একজন আমাদের প্রোগ্রামে আসার কথা বলে শেষ মুহূর্তে তারা আমাদেরকে ক্যান্সেল করে দিয়ে যান। তো আমরা প্রতিনিয়ত এই প্রবলেমটা ফেস করছি। যেমন এই সপ্তাহেও আজকে আসার কথা ছিল কোনো একজনের, তিনি আসলে কোনো একটা কারণ দেখিয়ে আমাদের সাথে আজকে আসার জন্য অপারগতা স্বীকার করে। তো যারা আসতে চান পরবর্তী সপ্তাহে বা নেক্সট উইকে বা তার নেক্সট উইকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। তো দেখতে পাচ্ছি সোয়াইব ইসলাম ছিলেন আমাদের সাথে, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে ছিলেন রিফাত হোসেন নির্জন, অস্থির সোয়াইব ইসলাম, আমি গাইবান্ধা পূর্বপাড়া থেকে শুনছি। এসকে শাওন ছিলেন আমাদের সাথে, সাজ্জাদ ছিলেন, লিখেছেন আমাদেরকে নিউ ব্রিজ রোড থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে, ভাইয়া ভয়েসও ঠিক আছে জানিয়েছে আমাদেরকে একজন। জিওস শামস আদনান লিখেছেন আসসালামু আলাইকুম। শরীফা আক্তার ভাইয়া রঘুনাথপুর থেকে শুনছি। শফিক মোসাব্বি লিখেছেন ভাই কেমন আছেন, উদাখালী থেকে শুনছি, আজকে ভয়ঙ্কর কিছু ইমেল শোনাবেন অবশ্যই। লিখেছেন আমাদেরকে সাদাফাল মোতাসিম সামি, বরাবরের মতো রেডিও সারাবেলা নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ভূতবেলায় যুক্ত হয়ে গেলাম। থ্যাংক ইউ রেডিও সারাবেলার ভূতবেলা বেস্ট প্রোগ্রাম, লিখেছেন সাজ্জাদ। কেমন আছো তোমরা জানতে চেয়েছেন একজন, আছি আলহামদুলিল্লাহ। আরমান মৃধা লিখেছেন মাঠের হাট থেকে, উনি এবং ওনার স্ত্রী একসাথে ভূতবেলা শুনছে। আপনাদের দুজনের জন্য শুভকামনা। রিয়া ছিলেন আমাদের সাথে, প্রোগ্রাম ভালো হবে। বৃষ্টি লিখেছেন হসপিটাল বালুয়া থেকে। আব্দুল আহাদ ছিলেন আমাদের সাথে রওশনবাগ থেকে। শফিক মোসাব্বির ছিলেন, শেষ পর্যন্ত থাকবেন জানিয়েছেন। লিখেছেন প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম গাইবান্ধা থেকে, পাশে আছি পুরোটা সময় জুড়ে। মিস রিয়া লিখেছিলেন আমাদেরকে। হাবিবুল্লাহ বেলালি ছিলেন আমাদের সাথে। জয়া চৌধুরী লিখেছেন হাই ভাইয়া, আই এম উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লিখেছেন আমাদেরকে কাউসার আহমেদ, আসসালামু আলাইকুম, বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম মনোহরপুর ছাতিয়ানতলা থেকে। রনি সরকার নারায়ণগঞ্জ থেকে ছিলেন আমাদের সাথে। আলামিন ছিলেন, আরও ছিলেন মাহবুর রহমান। আচ্ছা আমাদের গাইবান্ধার গৌরব রেডিও সারাবেলা 98.8 FM। থ্যাংক ইউ সো মাচ মাহবুর রহমান আমাদের সাথে থাকার জন্য। উষাদ হৃদয় লিখেছেন আশুলিয়া থেকে, ওনার ভালো লাগছে জানিয়েছেন। মেহেদি হাসান লিখেছেন ভাই আমি নতুন যুক্ত হয়ে গেলাম, শেষ পর্যন্ত থাকবেন। রাহুল লিখেছেন আমাদেরকে কাজের ফাঁকে শুনছি, লিখেছেন উষাদ হৃদয়। সুদন কুমার লিখেছেন রাতুল ভাই আমি তালুক বোরেল থেকে বলছি, আমার একটা ছোট্ট গল্প বলতে চাই। আমি একদিন রাত 11টার দিকে, আচ্ছা ওকে ফাইন, আপনার ঘটনাটি আমি পড়ে শোনাবো কোনো এক সময়। ঘোষ ঠান্ডা লিখেছেন শিবের বাজার থেকে। জয়া চৌধুরী লিখেছেন ডেভিড কোম্পানি পাড়া থেকে। আচ্ছা নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি শামীম আহমেদ লিখেছেন, সেই সাথে জিন ইনসান গল্পটা বেশ ভয়ানক লেগেছে, লিখেছেন আমাদেরকে একজন। সাদাত হোসেন ছিলেন, অনেকদিন পর যুক্ত হয়েছেন। শেখ ফরিদ ছিলেন আমাদের সাথে। শামীম লিখেছেন রাতুল ভাই কেমন আছেন শুনছি খেওয়া ঘাট থেকে। লিখেছেন আমাদেরকে বুদারকুটি থেকে, আমি রিয়াদ এবং আমার দুই ভাতিজা মিলে শুনছেন ওনারা। শারমিন নাহার তিথি ছিলেন আমাদের সাথে, ছিলেন মিনহাজ। মেইলটা খুব ভয়ানক ছিল, ঘটনাটি ভয়ঙ্কর, লিখেছেন সাদাফাল মুতাসিম সামি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আচ্ছা লিখেছেন আমাদেরকে নিবিড় মোসাফির, প্রতিবার মতো আজকে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে নিবিড় ছিলেন আমাদের সাথে। বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আশা করি আপনি এবং সাদুল ভাই ভালো আছেন। প্রথম মেলটি অনেক মর্মান্তিক ছিল। বরকত ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার একটা মন্তব্য করার জন্য। লিখেছেন আমাদেরকে মারুফ রহমান রেহান। আচ্ছা আমি সাগর আর আরিফ, আচ্ছা সবাই মিলে শুনছেন। লেটে যুক্ত হয়ে গেলাম কিন্তু ব্যস্ত থাকার কারণে দেখছি না, কিন্তু শুনছি, লিখেছেন খন্দকার মেহেদি হাসান মানো। ইমেলগুলো ভয়ানক ছিল। শামীম হাসান ধ্রুব ছিলেন আচ্ছা কেতকিরহাট থেকে, লাইফে প্রথমবার দেখছেন ভূতবেলা জানিয়েছেন। উষাদ হৃদয় লিখেছেন ভাইয়া লাইফ কাটাবেন, আচ্ছা লাইভ কাটবেন না, পরে খুঁজতে সমস্যা হয়। জি গত সপ্তাহে সেই প্রবলেমটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। লাইভ যদি কেটেও যায় আবারও আপনার রেডিও সারাবেলার পেজেই আমাদেরকে পাবেন। লিখেছেন আমরা বাসার সবাই মিলে শুনছি, মুস্কান, আমি এবং আমার ওয়াইফ সহ। খন্দকার মেহেদি হাসান মানো লিখেছেন। মিনহাজ প্রধান লিখেছেন ভালো লাগছে। শামীম হাসান ধ্রুব ছিলেন দুর্দান্ত হচ্ছে ঘটনাটি, অনেক ভালো লেগেছে। হাসিব লিখেছেন আই এম ইন্টারেস্টেড। আচ্ছা হাসিব আপনি সম্ভবত স্টুডিওতে আসতে চেয়েছেন, আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আপনি চাইলে মিসড কল দিতে পারেন আমাদের এই নাম্বারে 01713484465। আমাদের সাথে ছিলেন হ্যালো ভাইয়া এআর আরাফাত লিখেছেন পুলিশ লাইন্স থেকে। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন লিয়াকত আলী, অনেকদিন পর শুনছি, লিখেছেন আমাদেরকে তানিশা তানহা, অনেক সুন্দর ঘটনা শুনলাম অনেকদিন পর। লুৎফুল আনোয়ার ভাই ছিলেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, বিগ ফ্যান ভূতবেলা উনি এমনটি জানিয়েছেন। প্রথম মেলটা ভয়ানক ছিল। সেই সাথে সীমন্ত লিখেছেন সবাই প্রশংসা করছেন আসলে ঘটনাটি, আসলে ঘটনাটি চমৎকার ছিল। আমরা প্রত্যেকেই উৎসাহিত করব যারা যারা ঘটনা পাঠাচ্ছেন, যেন আমরা আরও ভালো ভালো ঘটনা তাদের থেকে উপহার পাই। লিখেছেন আমাদেরকে ফারিহা মিম, রাতুল ভাই আমি
আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ভালো লাগছে লিখেছেন ফারিয়া মিম। হারুরা জিন ছিলেন আমাদের সাথে, উনি সঙ্গে আছেন বলে জানিয়েছেন। স্বর্ণা জাহান লিখেছেন হাই, আসসালামু আলাইকুম রাতুল ভাই, অনেকদিন পর যুক্ত হলাম কেরানীগঞ্জ থেকে, কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে রিমন আহমেদ লিখেছিলেন আমাদেরকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং থ্যাংক ইউ সো মাচ যারা যারা সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, আমার কাছে আরও মেইল আছে, সেই মেইলগুলোতে যাব, বাট তার আগে আমাদের স্টুডিওতে আছেন মাহাবুর ভাই। আমরা আসলে মাহাবুর ভাইয়ের কাছ থেকে একটি বাস্তব অভিজ্ঞতার কথা শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। জি, তো মাহাবুর ভাই আজকে ভূতবেলা কেমন লাগছে আপনার? না, বুধমালা খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমি আসাতে খুব খুশি হয়েছি। জি থ্যাংক ইউ সো মাচ। আর বুধমালা গল্পটা খুব ভালো লাগে। জি, তবে আমি বুধমালা বলতেছি, আমি যে সারাবেলা একটা ডিউটি করি, জি, রাত 12টা 1টার দিকে বাসায় যাই। বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে ঘুম আসি। আসার পর এক সময় 1টার দিকে পেটের মধ্যে কেমন একটা ডিস্টার্ব শুরু করছিল, পেটের মধ্যে ডিস্টার্ব শুরু করলো। তখন আমি মনে করলাম যে পেটের মধ্যে যে সমস্যাটা শুরু হলো, দেখি বাইরে বের হই। তো বাইরে বের হয়ে দেখলাম, তে পেশাব টেশাব করলাম, করে পেটটা একটু ভালো হলো। হওয়ার পর তো চিন্তা করলাম আমার তো ছেলে আর মেয়ে আছে, যাই দেখি গাছের 2টা আম পাই নাকি। জি, তো এটা মনে করে গেলাম। তা আমার ছেলেরা অবশ্য আম পছন্দ করে, মেয়েটাও আম পছন্দ করে। আর সকালবেলা দুজনে মনে করেন একটা আম পাইলে তো দুজনে কাজে বাল যায়, জি, অনেক সমস্যা মনে করে। হ্যাঁ হ্যাঁ, তো সে আশা করে আম করে গেছিলাম। আচ্ছা আচ্ছা, যা দেখি 2-3টা আছে গাছের আম দেখলাম, 1-2টা করে পড়ছে। পরে আর ভিতরে অনেক ভয়ঙ্কর গাছ আছে, এগুলা আমের গাছ, মানে অনেক পুরাতন গাছ, পুরাতন গাছ। জি, সেই গাছগুলো লম্বাও অনেক, জি জি, আর তলে। তো আমাদের ওই যে হাজির গাছ এগুলা, আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি যে আব্দুর রহমান নালুর হাজির গাছ আছে, বড় বড় গাছ, জি, সেই গাছে গেলাম। তো অত রাতে আবার অনেক কিন্তু কুকিগুলো ডাকে, কুক করে কুকিগুলো ডাকে, জি জি, আন্দারি আয়। ওখানে যায় আম করে দেয়। ওখানে অবশ্য ভয়তে কেউ যায়ও না, অনেক সময় দিনের বেলা মানুষের যাতে সন্ধ্যার আগে আগে যাতে ভয় করে, কেমন মনে হয় যে ওখানে যাওয়া যাবে না। তো আমি আর ওই নেশা তো আমার ছিল না, আমার ছিল হলো আম করার নেশা, যা আম করে নিয়ে আসি। তো আম কুড়াতে যাই, যা দেখি অনেক আম। আচ্ছা, আম দেখে আমার মাথা ঘুরে গেছে, কিরে এত আম কে এখানে পড়ে আছে, সে আমের কালার কত সুন্দর। তা আম কুড়ে এলাম, 2-3টা করে আম কুড়াই। তো চিন্তা করে আমি তো পেশাব করে যাচ্ছি, আসে তো আম কুড়ে গেছি, তো আমি তো কোনো ভাণ্ড নিয়ে যাইনি, আচ্ছা আচ্ছা, বা কোনো ব্যাগ বা কোনো মগ বা কোনো বালতি বা বন্যা টন্যা এরকম কিছু নিয়ে যাইনি, খালি হাতে গেছি দেখি আম পাই কিনা। যা দেখি আম অনেক পড়ে আছে। তে আম 2-3টা করে কুড়াই। আবার লঙ্গি পরা ছিল, ও লঙ্গি নিতে চাই। তো মনে করি লঙ্গি যদি জমি আটা ভরে এলা, এই জন্য আমি আর লঙ্গি না নিয়ে হাতেতে নিলাম। আচ্ছা আচ্ছা, 4-5টা হাতত নিয়ে চিন্তা করলাম আম যতগুলো পড়ছে এখান থেকে যদি আমি বাড়িতে যাই, আম থুয়ে যদি বাড়িতে যাই, আসি থেকে যে কেউ করে নিয়ে যায়। আমাদের পাড়ার তো আবার আম করে নেওয়ার লোক অনেক আছে, মহিলা মানুষও কিন্তু খুব আমাদের ওখানে আম করে অনেক। আমি সেই ভয়েতে আমি মনে করলাম যে না, আম তো থুয়ে যাওয়া যাবে না, অত আম যে কোনো বুদ্ধি করে কুড়াতে হবে। সে আমগুলো কুড়ালাম, কুড়ি ওই আর সাইডে একটা পাকড়ি গাছ ছিল, পুরাতন পাকড়ি গাছ। সে পাকড়ি গাছ মনে করেন ন্যাংরা দিয়েও ধরা যায় না, এরকম একটা পাকড়ি গাছ। আচ্ছা, সে পাকড়ি গাছের লতা লামি গেছে, মাটির সাথে লাগছে অনেক। ওই পাকড়ি গাছ অনেক সময় আমরা দিনের বেলায় ঢোলে নিয়ে খেলছিলাম। আচ্ছা, তো সেই পাকড়ি গাছের আশপাশে আমের গাছগুলো তো, তে চিন্তা করলাম এই পাকড়ি গাছের তলে আমগুলো কুড়ি থুয়ে যায়, কেউ এখানে আসবে না। হ্যাঁ, তো আম সম্পূর্ণগুলো কুড়ালাম, কুড়িয়ে দেখলাম আমাদের কাছে আমার আম মনে করেন 1 ঢাকের মতো হবে আমগুলা।
তা আমি ওই যে পাখির গাছের নিচে থুয়ে আমি বাড়ির দিকে আসলাম। আচ্ছা তা আসিয়ে বাড়িতে বললাম যে আমার ওয়াইফকে বললাম যে একটু ব্যাগটা হতো, আমি ঘুম থেকে উঠতে পারবো না, তো ওখানে ব্যাগ আছে নিয়ে যাও। তা আমি ব্যাগটা নিলাম, নিজে নিলাম, ওকে নিজে নিয়ে আমি বাবার ব্যাগ নিয়ে গেলাম। এখন আমি ডাইরেক্ট আমি ওই পাখির গাছের দিকে চলে গেছি। যা দেখি আমগুলো ওখানে নাই। আচ্ছা তা আমি চিন্তা মনের মধ্যে পড়ে গেলাম, আম আমি থুয়ে এখনই গেলাম, যা খালি ব্যাগ নিয়ে আসলাম, তার মধ্যে আম নাই, আম গেল কই? হ্যাঁ আমার মাথা ঘুরে গেল, কেন তো কেউ আসেনি, কোনো পাশে আশপাশে লাইট মেরে দেখি কোনো পাশে কোনো লাইট লুইট মানুষ কেউ আসছে না কাম করে, না দেখলি নাই। আচ্ছা তখন আমার মনে মনে একটা শিংড়ি উঠলো শরীর, কেন আম কেমন এখান থেকে হারা যাবে? আমার তো বেশি সময় হয়নি, হ্যাঁ বেশি সময়ও হয় নাই, গেলাম আর আইলাম। তো চিন্তা মনে করে যায় দেখি ফির আমগুলো আমের গাছের ওই দিকে, এই আমগুলো আবার ওই যেমন আম পড়িয়েছিল ওই রকম পড়ে আছে, যেমন আপনি প্রথমবার আম কুড়াতে গিয়ে দেখেছেন অনেক আম পড়ে আছে, ওই রকম আমে পড়ে আছে। আচ্ছা আচ্ছা তা আমি ওর চিন্তা ভাবনার মধ্যে আমার মাথা ঢুকে গেল, কি ব্যাপার, আমি যে আম তুললাম আমার পাকড়ি গাছের নিচে, সে আমকে এখন নাই, সে আমকে আবার ফির আবার ওইদিকে যা আছে। আমার মনের মধ্যে একটা ভয় লাগে গেল, আচ্ছা আচ্ছা যেটা কি হতে পারে এখানে। তো ফির আমার ওই সময় একটা স্মরণ হয়েছিল যে এখানে তো অনেক জেনটেন এরকম থাকে, ভয়তে মানুষজন আসে না, রাতও অনেক গভীর, কিভাবে আমি এখানে একাই কোন সাহসে ফির ওই আমগুলো কুড়াতে যাই? আমার মনের মধ্যে এটা খুব ডরালো, ভয় কাজ করলো। আর আমি যে হাতে করে 5-6টা আম নিয়ে গেছি প্রথমে, চিন্তা করলাম না আর আমি আর ঘুরাবো না, ওই 5-6টাই আমার থেকে, আর ভয় লাগতেছে আমার। তখন আমি আবার ব্যাগ দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি, আমার মনের মধ্যে এও লাগতেছে, ভয় লাগতেছে, মনের মধ্যে ফির আশাও জাগে যে আমগুলো কেমন থুয়ে যাই। চিন্তার মধ্যে মনে যায় বাসা যায় শুচ্ছি, আচ্ছা আচ্ছা শুতিয়ে মনের মধ্যে খালি কল্পনা করি এতগুলো আম কেমন থুয়েছি, না পায়া আমার ওয়াইফেও ডাক দিলাম, তাই তো উঠে না। আমার পাশের ঘরের আমার আম্মাকে ডাক দিলাম, তাই বলে যে বাবা কি হয়েছে? কয় আমার এরকম সমাচার, আমি একগুলো আম কুড়ালাম, সে আমগুলো এক জায়গায় তুলাম, সে আমগুলো নাই। আচ্ছা আচ্ছা আর সেই আম যায় দেখি আরেক জায়গায় আছে, তা আমি ভয়তে তো তুলতে পারতেছি না। পরে আমি সেই জন্য আসলাম, হাট থেকে বাবা চলো দেখি যাই। তাই মার সাথে নিলাম, লাইট নিলাম, নিয়ে আস্তে আস্তে গেলাম, যা দেখি আবার পাকড়ি গাছের নিচে যে আমগুলো ওখানে আম দেখতেছি আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি পাকুড়ের গাছের নিচে যেভাবে আমগুলো রেখেছিলেন প্রথমে ওইভাবে আমগুলো আছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমার মায়ে বলতেছে বাবা তুমি এখানে আম দেখে তুমি আম চৌকি দেখো নাই নাকি? না মা আমি এখানে ভালো করে খুঁজেছি আম নাই। আচ্ছা আচ্ছা, তাই আমি এখন কি করবো না বা, তো কয় এটা তো হতে পারে না কোনোদিন। তা আমিও তো এরকম কোনোদিন দৃশ্য দেখিনি। তো বললো বাবা শোনো এখানে অনেক কিছু তো একটা আছে, নিশ্চয় তাহলে এই ঘটনাটা করছি। তো আমি দাঁড় থেকে আমগুলো কুড়েলো, কুড়ে নিয়ে আসলাম। আসার পরে কিছুক্ষণ পরে একটা ফড়াস করে শব্দ উঠলো, শব্দ ওঠার সাথে আমরা পাশের দিকে ঘুরে দেখলাম। আচ্ছা, ঘুরে দিয়া বললো যে বেটা তুই বাঁচি গেলি, তুই যদি লোক না নিয়ে আসতি তাহলে তোর খবর হইতো। আচ্ছা, তখন আমার মায়ে বললো যে আসলে এই ঘটনাটা সত্য, এই ঘটনাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, তখন আমাকে বললো যে মা বাবা তুমি কি ভয় খাচ্ছ? আমি তো ভয় প্রথমে পাই নাই, দ্বিতীয়বার যে আমি ভয় পাইছি, মানে আমার শরীরে শিংড়ি উঠছে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে তো আমাকে নিয়ে যা বাড়ি নিয়ে গেলো, নিয়ে যা গেলো বাবা শোনো যেহেতু তুমি ভয় করছো এত রাতে, তোমার আমাদের আগের যুগে তো সুই নোয়ার পানি এলে দিয়ে পানি গেলাসত নোয়া চুক গাইতো, সুই চুক গাইতো, চুক ওই পানিটা আমাকে খাওয়াইলো। আচ্ছা আচ্ছা, খাওয়াই গেলো বাসা ঘুমাইছো, এইদিকে চা দেখো না। তা আমি ওইভাবে চলে আসলাম, আর পরে ঘুম আসলাম। ঘুম আসার আর একদিন আর একটা গল্প মনে পড়লো। এটা কি এই ঘটনার সাথে? এই ঘটনার সাথে আর কি না, এই ঘটনার সাথে না, আর একটা ঘটনা। আচ্ছা, পরে একদিন আমার বাড়িতে এক কবরেজ ছিল, তো উনি বললো ছেলে মানুষ তো ভালো জানে আর কি, তা আমাকে বলতেছে ভাসতে এক জায়গায় যাবো। বলে কোথায় যাবেন?
আমি একটা কাজ করব। কি কাজ? তুই আমার সাথে যাবি কি না সেটা ক। তা আমাদের সাথে তো খুবই মিল, তো এখন কথা তো আর ফেলাতে পারি না। তা আমি তাই গেছি, যাইনি আগে কত কথাবার্তা এরা হতে হতে আমার কোনো ভাসতে এরকম সমাচার, আমি কিন্তু একটা লাশের মাথা কাটি নিয়ে আসবো। ওকে। তা আমি বললাম না, আমি যাবো না, হুম হুম ওখানে আর যাওয়াই লাগবে তোমাকে স্যার, এরকম সাহসী ছেলে আর পাচ্ছি না আমি। হুম তা আমি বুঝি না, ওখানে তো আমি এলে কোনোদিন দেখবো নাই বা যাবো না, ওখানে আছে তোমার কোনো সমস্যা হবে না, সেটা আমি দায়িত্ব নেবো। হুম হুম তা আমি এই মনে করি রাত 12টার পরে কিন্তু যাওয়ার লাগে, ওটা কিন্তু 8টা-9টা দিয়ে গেলে ওগুলো জিনিস হয় না। হুম হুম তে রাত 12টার সময় আমরা গেলাম। তে আচ্ছা। সর্ষের তেল উনি সুন্দর করে একটা বাটির মধ্যে, হুম হুম বাটি না তখন ওটা ওর ঘটি বলে আর কি, জি। মাটির একটা ওই ঘটি তখনকার বলে। হুম হুম ওই ঘটির মধ্যে ওই সর্ষের তেল কি সুন্দর করে পড়িয়ে রাখি ওটা আমার সাথে হাতত দিছে। আচ্ছা। তা আমাকে বলছে, শোনো তুমি আমার সাথে যাবা ঠিক আছে, কোনো ভয়ভীত করবে না আর সাহসের মধ্যে থাকবে, কোনো কিচ্ছু হবে না। জি। তা আমি যাই, যা এখান থেকে মনে করেন হিন্দুপাড়ার ওইদিকে একটা জঙ্গল আছে, জঙ্গলের পিছনে একটা মহিলা ফার্স্ট টাঙ্গিছিল হুম হুম এক পাড়ায়, জি। সেটা মাটি দিছে হলো ওই হিন্দু পাড়ার আশপাশে। আচ্ছা। তবে আরাও আছে আর কি। আর এখনকার যুগে তো আর আশপাশে তো কবরস্থান, জি। আর এখনকার যুগে তো মনে করেন ভালো জায়গার ভিতরে কবরস্থান করে, আর তখনকার যুগে কিন্তু আর আশপাশে জঙ্গলের আশপাশে এলে জায়গায় কবরস্থান করে। তে নিয়ে গেল, আমি সাথে গেলাম, যাই আমাকে বললো ভয় কোনো কিচ্ছু করবে না। আমি একটা কথা বলি, এখানে কিন্তু অনেক ঝত্তুবান আসতে পারে, তাই বলি ভয় করবে না। আর এই তেলটা তুমি উল্টি পড়বেন তাও ফেলে দিবেন না। আচ্ছা আচ্ছা। আর এই তেলটা ফেলে দেওয়া মানে আমাদের বিপদ কিন্তু আসা। আচ্ছা। তো এখন আমি যাইতে কোনো চাচা আমার ভালো লাগতেছে না, আমি বাঞ্ছিত হয় না চ্যাংরা, আমি আসছি তোমাকে নিয়ে, তুমি কেন যাবা? হুম হুম তা আমি কখনো ভয়ও করি, মনে মনে একটা সাহসও একটা জোগাই। আচ্ছা। তো আচ্ছা যাই দেখি কি আছে জীবনে। হুম হুম ছেলে মানুষ, তখন তো আমি বিয়ে শাদী করিনি, চ্যাংরা মানুষ। জি। তো গেলাম, যাই দেখি হুম ওই কবরস্থানের আশপাশে যখন গেলাম, হুম হুম তখন আশপাশে কিন্তু ব্যাগরা মানে বাজে একটা সাউন্ড আসতেছে। আচ্ছা আচ্ছা। সেই সাউন্ডটা মানে যেটা মানে আপনাদের থেকে নয়, অন্য কোনো একটা কিছু শব্দ আপনারা হ্যাঁ পাচ্ছেন। হ্যাঁ আমাদের কাছ থেকে না, অন্য একটা সাউন্ড আসতেছে। হুম 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 মানে সেই সাউন্ডটা মনে করেন হাসতেছে, মানে আবার হাসতেছে, আচ্ছা আচ্ছা। তার মানে অনেক সমস্যা মনে করতেছে। তারপর যে পেত্তানির মতো ক্যাটক্যাটে মানে সাউন্ড করতেছে, মানে বিভিন্ন রকমের বিভিন্ন রকম সাউন্ড শব্দ করতেছে। ওকে। আসতেছে জি জি। কানের ভিতরে। হুম হুম তা আমার চাচা বললো, চাচা তুমি কোনো সময়ের জন্য ভয় করবে না, অনেক সমস্যা আসতে পারে, তুমি তাই ভয় করবে না। ওকে। তো সেই মনে করি আমি দাঁত কামড়ে ধরে যাই করি। তা ওই কবরস্থানের বগলে না যাওয়ার পরে অন্ধকার, এমন অন্ধকার হয়ে গেছে বলার মতো না। তাই? আচ্ছা। তুমি ওই জায়গায় কিন্তু একটু ম্যাচ লাইট লাগাইছিল, হ্যাঁ হ্যাঁ ম্যাচ বা তো মোমবাতি লাগায়া জি। সাইডটা দেখলো, দিকটা ঠিক করে উনি অনেক সুরে টুরে পড়লো, সুরে টুরে পড়িয়া হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমার গাও তো ফুকটুক দিল, দিয়ে বলো বাবা শোনো, এই যে তেল, হুম হুম এই তেলের ঘড়ি কখনো তুমি ফেল দিবে না। আচ্ছা আচ্ছা। ফেল দেওয়া মানে আমাদের কিন্তু বিপদ কিন্তু অলরেডি চলে আসবে। রাইট। তো এখন আমি কি করি, এই কথাগুলো তো আমার টুটি মুটি শুকিয়ে যাচ্ছে। আসলে হ্যাঁ, তার মানে এই ধরনের গল্প কোনোদিন দেখেও নাই, শুনেও নাই, হুম হুম তা মাথা তো খারাপ হয়ে যাবে। জি। তখন আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে সাহস করে থাকলাম। তো উনি হলো কোদাল না ছোটো কোদাল নিয়ে গেছিলাম, হুম কোদাল দিয়ে উঠলে হলো মাটিগুলো খুঁড়তেছি, কবরস্থানের মাটিগুলা সরাচ্ছে। হুম হুম সরানোর সাথে আশপাশ থেকে শোঁ শব্দ আসতেছে, সাউন্ড আসতেছে, হুম হুম বাতাস, আচ্ছা আচ্ছা। সে বাতাসে মানে ঝড় তুফান আসতেছে এরকম অবস্থা। তো আমি চাচা এটা কি হলো?
হুম এই ঝড় বাতাস আসতেছে কয় না চ্যাংরা, এটা কিছু না, এটা এমনিতে বাতাস আসতেছে, ওরা তুমি ভয় করার কিছু নেই, ঝরি যাবত তো নাই, দেখো না ঝরি আছে, বল না হুম খালি শস্য বাতাস। যখন আমরা তালাই হুম অর্থাৎ হলো হাতলাগুলো সরাই, তালাইটা সরাইছি, আচ্ছা সরানোর পরে ওনার কাছে কিন্তু একটা মানে 1-1.5 গজ একটা ছোরা তরবাল, আচ্ছা চিন চিন করা ধার হুম 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 আছে ওনার কাছে আছে, মানে আমার চাচার কাছে আছে, এই যে কবিরাজটার কাছে। হুম তখন আমি কি করলাম, ওই চাকু দেখে আবার কিন্তু সাহস হয়, কিন্তু আচ্ছা চাকু যার হাতত থাকবে, হুম অনেক রাতেও যদি চাকু তার কাছে ডেগার ডুগে থাকে হাতত না, তার দ্বিগুণ সাহস কিন্তু। হুম হুম তখন 10টা-5টা লোকের কিন্তু তাতে শক্তি আর কিছু বাড়ে। হুম হুম তখন ওই আশা একটা আসে যে ভয় করার কিছু না, যেহেতু ছোড়ানো আছে, সাহসও আছে আমার, হুম তখন এইভাবে থাকি দেখি। আর তালাই যখন শহরে থুয়েছি, ওই তালাই আবার আবার হতে আসি বসে, আচ্ছা আচ্ছা একা একা হ্যাঁ একা একা ওই তালাই আসে, এখানে বসে। হুম হুম আরও আশ্চর্য ঘটনা, ভয়ের মধ্যে পড়ে গেলাম। এই তালায় চটকে থুয়ে ওদিকে শুয়ে এসে আবার ওই তালায় চটকে আসি, আচ্ছা চটকে এসে আবার ওই তালায় উঠে বসে। আর গ্যাংরানি সাউন্ড, কবরস্থান থেকে হুম হুম গ্যাংরানি সাউন্ড আসে, গ্যাংরানি মানে মানে যেমন মানুষ কান্দে ওইরকম কান্দানের সাউন্ড আসে। তখন আমার তো আরও কোলদের মধ্যে ভয় এসে গেল, এটা কী ব্যাপার বাবা, এটা কি কান্দন বাড়াচ্ছে। আর যখন হাতলাগুলো সরালো, সরে ওই লোক সাহস, তো ওই লোকের খুব সাহস, আচ্ছা আচ্ছা সাহস যখন করলো উনি তখন কবরস্থানে নামছি। হুম হুম আলো কিন্তু আমাদের আছেই, আচ্ছা আলো আছে। আর ওই সময় জোনাই পোকা অন্ধকার, কিন্তু ওই সময় কিন্তু জোনাই পোকাও কিন্তু বহুত 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 পরে। তখন আমি চিন্তা ভাবনা করলাম হুম আর কি হবে আর দেখি। তখন উনি কবরস্থানে নামে যখন ওই যে মানে মৌতের যখন মাথার দিকে মোরানিটা খোলে, আচ্ছা। খুলিয়ে উনি চুলের মাথা কান ধরছে যখনে, হুম 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 তখনই মনে করেন গ্যাংরানি সাউন্ড শুরু হয়ে গেছে, আর শোষ শব্দ। হুম হুম ওই সময়ের ভিতরে আমাদের এওটা নিভে গেল, মানে মোমবাতিটা নিভে গেল। নিমি যাওয়াতে আমার তো ভয়, মানে যে কি হবে, ভয়তে আমার টুটিমুটি শুকিয়ে যা, বাতাসে আমাকে মনে করেন উড়ি নিয়ে যায়। হুম হুম তা আমার ওই চাচা বলছে যে বাবা শোনো, কোনো সময়ের জন্য তুমি এই পানিটা ফেলাবেন না। হুম হুম আমি উল্টি করে ধরি, তা পানিটা এইভাবে হাত দিয়ে তোলা করে ধরে থাকি যে পানিটা ফেলান যাবে না, মানে তেলটা ফেলান যাবে না। তখন উনি কাল্লাখান তোলা করিয়ে এমন একটা চোট মারার সাথে আর গ্যাংরানি শুরু হয়েছে, ও মাও করে কান্না শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা তালাই আসিয়ে মনে করেন পিঠির চামড়ার উপরে বসে, এ পাশে মনে করেন তালাই এসে পিঠুত বাড়ি মারে আমাদের। আর ভয়, আচ্ছা ভয়তে হাতলাগুলো কোনো রকম করে ঢাকি নিয়ে ধুয়ে এরকম করে 2-4টে মাটিতে ওই সত্তায় নিয়ে দৌড় পেছন থেকে মনে করেন কাউলাতে আসে। আচ্ছা মানে ও মা ও বাবা ও মা এরকম করে কাঁদতে থাকে, কাঁদতে পাশের দিকে আসতে থাকে। আসতে আমি উল্টি পড়ে গেছি, কিন্তু তেলটা আমি ফেলাইনি। তারপরও তেলটা ফেলালে তো অবস্থা খারাপ হইলে হয়। ভয়তে আমার টুটি মুটি শুকিয়ে গেছে, মনে করেন দৌড়ে পাচ্ছি না। তখন চুলের কাল্লা টাল্লা সহকারে, এমনি মাথার কাল্লাটা সহকারে নিয়ে গেল, নিয়ে যায় এক ফাঁকাত নিয়ে গেল, নিয়ে যায় ও জায়গা তো মনে করেন কাউলে পেছন আমার পেছন ধাওয়া করছে, কিন্তু কিছু করতে পারতেছে না, কিন্তু কাউলাতেছে, সাউন্ড করতেছে এবং ভয়ও দেখা দিচ্ছে আমার। তখন গেলাম, যায়া দেখলাম কাল্লাটা দেখে আমারও তো ভয় লাগে গেছে, এটা কেমন কাল্লা আমি নিচ্ছে। হ্যাঁ, তখন ওই চুলগুলা দেখে ওই চুল সহকারে ওই ব্যাগের মত করে নিয়ে বাড়িতে আসলাম। আচ্ছা, বাড়িতে আসিয়া ওই তো ওর মতোই চলে গেল। আমি এখন বাড়িতে গেলাম, বাড়িতে গেলে আমাকে বললো যে আজ তখন 1:30-2টা বাজি গেল। আচ্ছা, এ বাবা তুমি এত রাতে কই গেছিলা? আমার এদিকে না গেছিলাম। আমি আর ভয়তে কই না কিছু, কে হাত মুখ ধুয়ে এসে শুতলাম। শুতে হ্যান সময় 3টের দিকে আমার মনে করেন স্বপ্ন দেখাচ্ছে।
যে এই বেটা তুই এটা কাল্লা কেমন তুলে নিয়েছিস, তোর খবর আছে, মার তো আমাকে ফাপড় দিয়ে দিয়েছে, এরকম ধরনের কথা জি। বলতেছে। হুম হুম হুম। তা আমি চটকে উঠতেছি, চটকে উঠে বলতেছি এটা কি হলো, এটা কি আসছিল, মানে এরকম করতেছি। এরপর বলতে আমাদের বাপে বলতেছে, এ বাবা কি হয়েছে ঘরের মধ্যে, কি হয়েছে? আচ্ছা। কয় আব্বা আমি ভয় করতেছি এই ঘটনা। হুম হুম। তুই এটা কোন কাম করছিস, তুই কেউ লোকের সাথে গেছিস তুই এই কাম করার? আচ্ছা। কারণ আমি তো যাওয়ার চাই না, আমাকে জোর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার এই ঘটনা, তে কোনোরকম করে দিনটা আজ পোয়াইলো। হ্যাঁ হ্যাঁ। পরের দিন সকালবেলা আমার গাঁত জ্বর, প্রচুর জ্বর, জ্বরতে আমি উঠতে পারতেছি না। তখন ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার নিয়ে এসে বড়ি দিল, বড়ি খালাম, তো অসুখ তো আমার ভালো হলো না। হ্যাঁ। তখন আমার বাবা বললো তুমি কই গিয়েছিলেন তাহলে, ওই কারণে যা ভয় করছিলেন। তখন ওই আমার চাচার ডাক দিয়ে নিয়ে এলো, যে তুমি যে এই কামত যে লোকটাকে নিয়ে গেছো, এখন যে এই অবস্থা হয়েছে, আমার ছেলে যে জ্বরে উঠতে পারতেছে না, তাহলে এখন কি অবস্থা? তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি হলে করো, ওই যে টেনশন করার কিছু নাই, আমি ঠিক করে দেবো আলা। তখন আমাকে করলো কি, ফুল মানে তাবিজ টাবিজ এবং ফকরানা দিয়ে 3 বেলা পানি পড়া দেওয়া হলো। সে 3 বেলা আমি পানি পড়া খাই। খাওয়ার পরে আমি হলো 2-3 দিন পরে আমি আল্লাহর সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে যাওয়ার পর আমি মোটামুটি ভালো। যাই হোক, আমার বক্তব্য এখান থেকে শেষ, আমার বক্তব্য এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই, আপনার জীবনের ভয়ঙ্কর দুটি অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে শ্রোতাদের কথাবার্তাগুলোতে যেতে চাই, দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে, এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের মধ্যে থেকে কেউ যদি আগামী সপ্তাহে বা কোনো এক এপিসোডে আসতে চান ভূতবেলার, আপনারা চাইলে আমাদেরকে নক করতে পারেন এই নাম্বারে 01713484465। আর যারা চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তাহলে আপনারা চাইলে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন bhoot.sharaval@gmail.com এই মেল অ্যাড্রেসে। আর স্পেলিংটি বলে দিচ্ছি, যারা অফলাইনে শুনছেন, BHOOTSARABELA@gmail.com এই মেল অ্যাড্রেসে আপনার সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আর নাম্বারটি আরেকবার বলছি, যারা স্টুডিওতে এসে আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, সেই নাম্বারটি হচ্ছে 01713484465। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন। আমি তাদের কথাবার্তাগুলো যেতে চাই। দেখছি আমাদের সাথে শফিক মোসাব্বির ছিলেন, লিখেছিলেন, উনি ইমেল সম্পর্কে কিছু কথা বলেছেন। হারুরা জিন লিখেছেন আমাদেরকে, শাহাদুল ভাইয়ের কী অবস্থা। আশিক লিখেছেন, মোহাম্মদ আশিক লিখেছেন ভালো হচ্ছে। গাইবান্ধা থেকে আমাদেরকে শুনছেন স্বর্ণা জাহান লিখেছেন। জওয়ান বাবু লিখেছেন আমাদেরকে, ভাইয়ের সাথে আছি, ভালোই লাগছে, সাথে ভয়ও লাগছে। স্বর্ণা জাহান লিখেছেন আমাদেরকে, থ্যাংক ইউ। সীমান্ত ইসলাম লিখেছেন গল্প ভালো ছিল রাতুল ভাই, থ্যাংক ইউ। সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে। শামীম হাসান ধ্রুব লিখেছেন, আচ্ছা ভাইয়া আমি রাকিব তাসিন তানবিন মিলে শুনছি কেতকিয়ারহাট থেকে, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি রাফিক। এমডি আতিক লিখেছেন, ভাই আমি ঢাকা থেকে শুনছি। লিখেছেন জয়া চৌধুরী, ক্যান আই গো টু দ্য স্টুডিও? অবশ্যই স্টুডিওতে আসতে পারেন, এই জন্য আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। হারুরা জিন লিখেছেন ভূতবেলা মানে রাতুল ভাই, আর রাতুল ভাই মানে ভূতবেলা, থ্যাংক ইউ। রেহান লিখেছেন ভয় পাচ্ছি আবার পাচ্ছি না, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাহিদ হাসান লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন আমাদেরকে হাসানুর আহমেদ নিলয়, মাহবুব ভাইয়ের গল্পটা শুনে অনেক ভয় লাগছে ভাইয়া। জান্নাত বাপ্পি লিখেছেন আমাদেরকে, একটু বেশি দেরি হয়ে গেল, এখনও ভয়ঙ্কর কিছু ঘটনা আছে আমাদের সংগ্রহে, আপনার সাথে থাকুন। লিখেছেন আমাদেরকে শিশির ভেজে সকাল বারবারের মতো যুক্ত হলাম রামপুরা থেকে, নাবিল শেখ মুন্না। লিখেছেন মারুফ মিয়া, ভাইয়া ভূতবেলাতে যুক্ত হয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি চঞ্চল জুনিয়র লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন লুৎফুল আনোয়ার ভাই। এরপর দেখতে পাচ্ছি নয়ন সরকার ভাই লিখেছেন আমের কথাটা বেশ অদ্ভুত,
লিখেছেন আমাদেরকে সঞ্জিত দাস, কুপতলা থেকে শুনছি, সুন্দর হচ্ছে। নাফিজ মাহমুদ লিখেছেন আমাদেরকে কেমন আছো? অনেক ভালো আছি। নাফিজ কেমন আছো? লিখেছেন আমাদেরকে রুবেল মিয়া, আম কোরানোর গল্পটা অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান। লুৎফুল আনওয়ার ভাই লিখেছিলেন আমাদেরকে চট্টগ্রাম থেকে। মিনহাজ প্রধান লিখেছেন অনেক ভয় পেয়েছি। লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানু। আবারও রাইম আদনান লিখেছেন কেমন আছো তুমি? আর ভালো আছি। লিখেছেন আমাদেরকে অনেক সুন্দর উষাদ হৃদয়। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রোজ লিখেছেন আমাদেরকে যে মাহবুব ভাইয়ের বাসার পাশে, ওনার বাসায় এমনটি জানিয়েছেন। এলেক্স নীল ছিলেন আমাদের সাথে, হ্যালো জানিয়েছেন, হাই। মনির লিখেছেন গোপালপুর বাজার থেকে। এরপর দেখতে পাচ্ছি রাঙ্গামাটি থেকে আমাদেরকে শুনছেন সুজন রহমান ভাই। আচ্ছা, ওনার শরীরে জ্বর, বাইরে বৃষ্টি হচ্ছে, তারপর উনি শুনছেন। আপনার সুস্থতা কামনা করছি। মনির ইসলাম লিখেছেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকবেন, জান্নাত জানিয়েছেন আমাদেরকে। আরমান ইসলাম লিখেছেন ভাই আজকে আমার এসএসসি রেজাল্ট দিয়েছে, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছি, কনগ্রাচুলেশনস। সেই সাথে আলহামদুলিল্লাহ আরমান ইসলাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। লিখেছেন আমাদেরকে মারুফ রহমান রেহান এখানে। আচ্ছা, যদি সত্যি, আচ্ছা সরি, আয়ুব প্রধান লিখেছেন আমাদেরকে, উনি আরও কয়েকজনকে মিলে শুনছেন আমাদেরকে জানিয়েছেন। সো এরপর আসলে আর কথা বলতে চাই না, আরও অনেকেই কমেন্ট করেছেন। সো আমি আসলে তাদের নামগুলো বলতে চাই, যেমন সাকিব লিখেছিলেন আমাদেরকে, নাফিজ লিখেছিলেন আমাদেরকে আরও সাজ্জাদ, রফিক লিখেছিলেন। এরপর দেখতে পাচ্ছি মারুফ রহমান রেহান, জান্নাত বাপ্পি, জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন ভাই আগামী সপ্তাহে স্টুডিওতে আসতে চাই। আচ্ছা, অবশ্যই আপনার জন্য সবসময় ওয়েলকাম। আপনি যদি এই মুহূর্তে চলে আসতে পারেন, এই মুহূর্তে আপনার জন্য স্টুডিওর দরজা খোলা। মনি লিখেছিলেন আমাদেরকে, শামীম হাসান ধ্রুব লিখেছেন, স্বাধীন খান লিখেছেন আমাদেরকে ভাই ভয় পাচ্ছি না তো। বিশ্বাস কি বলি আর, যাই হোক, এখানে আপনাকে একবার উনি লিখেছেন ভয় পাচ্ছি, আরেকবার লিখেছেন ভয় পাচ্ছি না তো। এটা পুরোটাই একটা সংশয়, যে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, এবং ভয় পাওয়া বা না পাওয়া এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। লিখেছেন আরও অনেকেই। এমডি মানিক লিখেছেন খুব সুন্দর করে বলতে পারি। রনি সরকার লিখেছিলেন পাঠান ডাঙ্গা থেকে আমাদের সাথে ছিলেন। সাকিব বর্নিল ছিলেন আমাদের সাথে, সেই সাথে আরও অনেকেই ছিলেন। সো আমি আসলে এই মুহূর্তে আর কথা বলতে চাই না, আমার হাতে এই মুহূর্তে আরেকটি মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যাব। উনি যেভাবে আমাকে লিখেছেন ঠিক সেভাবেই আমি পড়ার চেষ্টা করছি। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে। শুভেচ্ছা রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আমি সুজন কুমার বর্মন, ঘটনা লিখছি শৈলকুপা, ঝিনাইদহ থেকে। আপনার অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। 2023 সালের ডিসেম্বর থেকে আপনার ভূতবেলা শুনছি। আজকে আমি প্রথম লিখছি আমার জীবনের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার কথা। এটা শুধু একটি গল্প নয়, এটি আমার সাথেই ঘটেছিল, সত্যি ঘটেছিল। আজও যখন রাতে বৃষ্টি পড়ে আমি সেই রাতের কথা মনে করি আর আমার গা শিউরে ওঠে। ঘটনাটি ঘটেছিল 2022 সালের জুলাই মাসে। রাত তখন প্রায় 2:45। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশ কালো মেঘে ঢাকা। এমন রাতে সাধারণত কেউ বাইরে বের হয় না, কিন্তু আমার কাছে ফোন আসে আমার বন্ধু রফিকের অবস্থা খুবই খারাপ। সে মারাত্মক অসুস্থ, তার শরীরের জ্বর 104 ডিগ্রি ছাড়িয়েছে। ডাক্তার নাকি তাকে বলেছিলেন ইঞ্জেকশন দিতে হবে আজ রাতেই, না হলে বিপদ বাড়তে পারে। এজন্য ওদের বাড়িতে আর কেউ যাওয়ার মতো না থাকায় আমাকে ফোন করা হয়, এবং বাসার কাছাকাছি হওয়ায় আমি ওর বাসায় গিয়ে হাজির হই। রাতুল ভাই, শৈলকুপার সব ফার্মেসি বন্ধ। রাত তখন আনুমানিক 3টা মতন বাজে। একমাত্র একটি দোকান সবসময় খোলা থাকে, সেটি কিছুটা শহর থেকে বাইরে, প্রায় শহর থেকে 10 কিলোমিটার দূরে। কোনো উপায় না দেখে আমি আমার পুরনো বাইক নিয়ে রাস্তায় নামলাম। রাস্তায় সোডিয়াম বাতিগুলো বৃষ্টিতে ম্লান জ্বলছিল। শহর নিস্তব্ধ, জনমানবের কোনো চিহ্ন নেই, শুধু বৃষ্টির শব্দ আর আমার বাইক ইঞ্জিনের আওয়াজ। হেডলাইটের আলোয় শুধু বৃষ্টির ছটা আর চকচকে ভেজা রাস্তা দেখা যাচ্ছিল। ইয়ং বয়সে আমাদের সবারই একটা অভ্যাস থাকে, দ্রুত বাইক চালানো। রাস্তা ফাঁকা পেয়ে বাইকের গতি বাড়ালাম। স্পিড তখন 45-এর মতো। আবার খুব বেশি
খুব বেশিও গতি বাড়াচ্ছি না, কারণ চাকা যদি স্লিপ করে। এভাবে কিছু দূর যেতেই হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় দেখি রাস্তার এক ধারে একজন লোক দাঁড়িয়ে আছে, ছাতা মাথায়, হাত বাড়িয়ে কিছু একটা ইশারা করছে। আমার গাড়ির গতি বেশি থাকায় আমি তাকে অতিক্রম করে যাই। ভাবুন, বৃষ্টির রাতে পরিচিত লোক। আমি ভাবলাম যদি বৃষ্টির রাতে পরিচিত লোক হয়। এইভাবে ঘুরে এলাম। ফিরে আসার পর দেখলাম না, আমি লোকটাকে চিনি না। উনি হাত উঠিয়েছিলেন কিছু দূর সামনে যাওয়ার জন্য। সাধারণত আমি রাত্রেবেলা কাউকে লিফট দেই না, বিশেষ করে এখন আবার ঝড় বৃষ্টি। কিন্তু লোকটার চেহারা এমন করুণ, তাই ভাবলাম হয়তো বিপদে পড়েছে। এক মুহূর্ত থেকে ভাবলাম যাক, হয়তো কেউ অসুস্থ বা জরুরি কোনো কাজে আটকা পড়েছে। মানবিক খাতিরে আমি সিদ্ধান্ত নিই তাকে হেল্প করার। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন দাদা? আমার কণ্ঠস্বরে কিছুটা বিরক্তি আর জিজ্ঞাসা মিশেছিল। লোকটা ভাঙা ভাঙা চাপা গলায় বলল, একটু সামনেই, ওই যে শ্মশানের মোড়টা পর্যন্ত। শ্মশান? বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। এমন মাঝরাতে শ্মশানের মোড়ে কে যাবে, তাও আবার এই ঝড় বৃষ্টির মধ্যে? লোকটার কণ্ঠস্বর শুনে কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল আমার। কিন্তু যেহেতু বাইক থামিয়ে ফেলেছি আর লোকটাকে দেখেও খুব নিরীহ মনে হচ্ছে, তাই আর কিছু না ভেবে বললাম, উঠুন। বাইকটা স্টার্ট দিলাম। লোকটা নিঃশব্দে আমার পেছনে বসলো। ওনার শরীর থেকে কেমন যেন একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে ভেসে আসছিল, অনেকটা পুরনো শ্যাওলা পড়া বাড়ির মতো। আমি বাইক চালাচ্ছি আর লোকটা একেবারে চুপচাপ আমার বাইকে বসে আছে, কোনো কথাবার্তা নেই। আমি এবার বাইকের আয়নায় দেখার চেষ্টা করলাম ওনার মুখ, কিন্তু অন্ধকার, বৃষ্টি এসবের কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না। শুধু অনুভব করছিলাম একটা ঠান্ডা ভারী নিঃশ্বাস আমার পেছনে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি আমার শরীরে হচ্ছিল। অদ্ভুত একটা শীতলতা আমার পিঠ ছুঁয়ে যাচ্ছিল। শহর ছেড়ে এখন আমি হাইওয়ের দিকে এগোচ্ছি। হাইওয়ের দুপাশে মোটামুটি জঙ্গল মতন কিছু আকাশচুম্বী গাছের সারি রয়েছে, তবে মাঝখান দিয়ে রাস্তাটা একটু বাঁক হয়ে গেছে। বৃষ্টির একটানা শব্দ আর বাইকের ইঞ্জিনের ঘরঘর আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ আমার মনে হলো লোকটা যেন আমার পিঠের খুব কাছে চলে আসছে। একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস অনুভব করছিলাম আমার পিঠে, যেন মনে হচ্ছে বরফ ছুঁয়ে আছে। অস্বস্তি আমার বেড়েই চলেছিল। আমার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। আমি বললাম, আপনি শ্মশানে নামবেন তো, অর্থাৎ শ্মশানের মোড়ে? এই কথা বলায় আমার গলাটা যেন কেঁপে উঠল অজান্তে। কোনো উত্তর নেই, বাইকের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই পেছনে। আমি আবার জিজ্ঞেস করলাম, দাদা শুনছেন, আপনি শ্মশানের মোড়ে নামবেন তো? এবারও কোনো উত্তর নেই। আমার মনে হলো আমার কথাগুলো মনে হয় শুনতে ভুল করেছে। বৃষ্টির শব্দের কারণে হয়তোবা তিনি শুনতে পায়নি আমার কথা। আমি বাইকের গতি একটু কমিয়ে দিলাম যেন স্পষ্ট করে আমার কথা শুনতে পায়, কিন্তু বেশ কয়েকবার বলার পরও তার কোনো সাড়া শব্দ পেলাম না। আমার মেরুদণ্ড দিয়ে এবার একটা তীব্র হিমশীতল স্রোত বয়ে গেল। বাইক থামিয়ে পেছনে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই, একেবারে খালি। আমার পেছনে কেউ ছিল না। আমার পৃথিবী যেন মুহূর্তের জন্য থমকে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বাইক থেকে নেমে এদিক ওদিক তাকালাম। বৃষ্টির মধ্যে এই নির্জন হাইওয়েতে এমন একটা ঘটনা, রীতিমতো আমার হাত পা কাঁপছিল, গায়ের লোম সব দাঁড় হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত আমি লোকটাকে বাইকে তুলেছিলাম, কিন্তু আমি ওর ভেজা পোশাকের গন্ধও পেয়েছিলাম, ওর ভারী নিঃশ্বাস আমি অনুভব করেছিলাম। ওর পোশাকের সাথে সাথে অনুভূতিটা এখনো যেন আমার পিঠে লেগে আছে। তাহলে সে গেল কোথায়? সে কি হাওয়ায় মিলিয়ে গেল, নাকি সে আমার ভ্রম ছিল? কিন্তু ভ্রম তো এতটা বাস্তব হয় কি করে? আমার মাথায় একটুও কাজ করছিল না। বাইকটা সেখানে ফেলে আমি প্রাণপণে দৌড় দিতে শুরু করলাম দিক বেদিক। আমার গন্তব্য, আমার বন্ধুর অসুস্থতা, আমি সব কিছু ভুলে গেলাম। শুধু একটাই চিন্তা, আমার পালাতে হবে, যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে পালাতে হবে আমার। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে খুব দৌড়ে দৌড়ে আসছে। ওর সাথে সাথে ভেজা গন্ধ, সে সাথে নিঃশ্বাসের গন্ধটিও যেন আমার ঘাড়ের কাছে অনুভব করছিলাম। অদৃশ্য হাতের হিমশীতল স্পর্শ আমার জামার কলার ধরে টানছে, এমন একটা অনুভূতি আমার হচ্ছে। প্রতিটি গাছের ছায়া যেন এক একটা অশুভ মূর্তি হয়ে আমাকে তাড়া করছিল। কিছু দূর দৌড়ানোর পর একটা ছোট চায়ের দোকানের ম্লান আলো দেখে আমি স্বস্তি পেলাম। অন্ধকারে যেন একটা আশার আলো আমার বুকের ভেতর জ্বলতে লাগলো।
আমি ধুকতে ধুকতে দোকানে চলে গেলাম। দোকানের ভেতর একজন বৃদ্ধ লোক বসা ছিল, ভাঙাচোরা চেহারা, ক্লান্ত চোখে বিড়ি টানছিলেন। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বাবা, এমন মাঝরাতে বৃষ্টির মধ্যে এমন দৌড়াচ্ছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। আমি কোনো মতে আমার সমস্ত ঘটনাগুলো তাকে বললাম। আমার শ্বাস তখনও স্বাভাবিক হয়নি। বৃদ্ধ লোকটা সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। ওনার চোখে কেমন যেন একটা বিষণ্ণতা আর অভিজ্ঞতার ছাপ যেন স্পষ্ট হয়ে উঠল। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে আমাকে বললেন, বাবা, তুই খুবই ভাগ্যবান, তুই বেঁচে ফিরতে পেরেছিস। তোর মতো এমন অনেকেই এই ঘটনার শিকার হয়ে আর তারা কখনো ফিরে আসেনি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন কাকু, কি হয়েছে এমন? এই রাস্তা কি অভিশপ্ত? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলতে শুরু করলো। ওনার কণ্ঠস্বরে যেন একটা গা ছমছমে ভাব ছিল। এই রাস্তা দিয়ে যাতায়াতকারী অনেক লোকই এমন ঘটনার শিকার হয়েছে। এটা ওই শ্মশানের পাশেই ঘটে। আজ থেকে প্রায় 10 বছর আগে ওই শ্মশানে একটা ডোম ছিল, মানে মৃতদেহ সৎকার করার কাজ করতো যিনি। তাকে কে বা কারা নির্মমভাবে খুন করেছিল। লোকটা নাকি খুব খারাপ ছিল। এলাকার নানা এলাকার লোকজনকে নাকি সে বিভিন্নভাবে হেনস্থা করত। যাই হোক, তাকে খুন করে এই রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছিল। সেদিনে এমন ঝড় বৃষ্টি পড়ছিল, আর তখন থেকেই এই লোকটার আত্মা এই রাস্তায় ঘুরে বেড়ায়। মাঝরাতে বৃষ্টি হলেও নাকি এই রাস্তা দিয়ে অনেক যাতায়াতকারী লোকই তাকে দেখেন এবং সে সেই লোকদের কাছে সাহায্য চায়। যারা গাড়িতে নিয়ে লিফট দেয় তাদের আর কোনো দিন দেখা যায় না। অনেকে বলে তাদের নাকি ওই শ্মশানের ভেতর টেনে নিয়ে যায় যেখানে মৃতদেহ দাহ করা হয়েছিল তার, বা যেখানে তাকে খুন করা হয়েছিল। এত সব শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে পড়লো লোকটার ভাঙা ভাঙা গলায় একটু আগে আমাকে বলা কথাটা। একটু সামনেই ওই শ্মশানের মোড় পর্যন্ত আমার গাটা শিউরে উঠল। আমি মৃত আত্মার সাথে এতক্ষণ বাইকে কি করে যাচ্ছিলাম? তার কি উদ্দেশ্য ছিল আমাকেও সেই শ্মশানে টেনে নিয়ে যাওয়া? আমি কি তাহলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি? সেদিন সারা রাত ওই চায়ের দোকানে অপেক্ষা করলাম। বৃদ্ধ লোকটা আমাকে চা বানিয়ে খাওয়ালেন। ওনার মুখ থেকে আরও কিছু লোমহর্ষক ঘটনা শুনলাম যা এই রাস্তায় ঘটেছে। এরপর সকাল হওয়ার পর সূর্যের আলোর দেখা পেয়ে আমার বুকে একটা স্বস্তি নেমে এলো। বৃদ্ধ লোকটা আমাকে জোর করে আরও 1 কাপ চা খাওয়ালেন। তারপর বললেন, কখনো এমন মাঝরাতে শ্মশানের দিকে রাস্তা দিয়ে যাতায়াত করিস না বাবা, আর কাউকে লিফট দিস না, বিশেষ করে এমন নির্জন জায়গায়। আমি কোনো মতো ধন্যবাদ জানিয়ে তখনকার মতো বেরিয়ে পড়লাম এবং আমার বাইকটা যেখানে ফেলে এসেছিলাম সৌভাগ্যবশত সেখানে গিয়ে দেখি আমার বাইকটা ঠিকঠাকই আছে, কিছুই হয়নি। সেই দিনের সেই অভিজ্ঞতা আমার মনে এমনভাবে গেঁথে আছে যে আজও মাঝরাতে বৃষ্টি হয় বা কোনো নির্জন রাস্তা দিয়ে যখনই যাই আমার মনে পড়ে যায় সেই রাতের কথা। সেই ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ, সেই ঠান্ডা নিঃশ্বাস আর সেই অদৃশ্য যাত্রীর নীরব উপস্থিতি। একটা অজানা ভয় যেন আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। এরপর থেকে আমি কখনো মাঝরাতে শ্মশানের দিকে যাই না, আর নির্জন রাস্তায় অজানা কোনো লোককে লিফট দেওয়ার আগে 10 বার করে ভাবি। ওই রাতের ঘটনা আমাকে শিখিয়ে গেছে পৃথিবীর কিছু রহস্য আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। রাতুল ভাই, এইটুকু সেই রাতে আমার অপার্থিব অভিজ্ঞতা। ভূতবেলা আসরের জন্য প্রথমবার লিখলাম, ভুল ত্রুটি কৃপা করবেন। আমি সুজন কুমার বর্মন, শৈলকুপা, ঝিনাইদহ। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমি ওনার কথাতেই আসতে চাই যে পৃথিবীতে এমন কিছু বিষয় ঘটে যায় যেগুলো আসলে বিজ্ঞান বা বাস্তবিক জীবন দিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক এমন একটি চমৎকার ঘটনা আমরা শুনে এলাম, যেটি আমাদেরকে শৈলকুপা, ঝিনাইদহ থেকে লিখে পাঠিয়েছিলেন আমাদের ভূতবেলার একজন শ্রোতা, সুজন কুমার বর্মন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছিলেন, আপনারা আমাদেরকে জানাতে পারেন যে এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং ঠিক এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা আপনার জীবনেও ঘটেছে কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অথবা আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে মিসড কল দিতে পারেন এই নম্বরে 01713484465। আর
যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। জীবনচন্দ্র বর্মন আমাদেরকে লিখেছেন, অনেকদিন পর লাইভে যুক্ত হলাম। রনি সরকার লিখেছেন উদয়খালী থেকে। মারুফ রেহান লিখেছেন আমাদেরকে। ওকে, ভাইয়া আরেকটা মেইল শুনতে চাই, সাজ্জাদ লিখেছেন। রফিক লিখেছেন আজকের গল্পগুলো শুনে অনেক ভয় লাগছে। নাফিজ মাহমুদ লিখেছেন অনেক ভালো লেগেছে। বর্ণিল লিখেছিলেন হাই। জান্নাত লিখেছিলেন আমাদেরকে। আলামিন ইসলাম রনি লিখেছেন আমার জ্বর, তারপর আপনার অনুষ্ঠান শুনছি, চালিয়ে যান, আপনার সুস্থতা কামনা করছি। আলামিন ইসলাম রনি আমাদেরকে কোথা থেকে শুনছিলেন জানাবেন। লিখেছেন আমাদেরকে অনেক সুন্দর হচ্ছে। এমডি জিয়াউ শামস আদনান লিখেছেন আমাদেরকে মনের গোপালপুর সরকারি স্কুল থেকে শুনছি। অলি ভাই লিখেছেন আমাদেরকে, রাতুল ভাই আমি অলি যুক্ত হয়ে গেলাম ভূতবেলায় ঢোলভাঙা থেকে। আচ্ছা, উনি একটি ঘটনা, আসলে কমেন্টে কোনো ঘটনা দিয়েন না আপনারা প্লিজ, আসলে এগুলো পড়া হয় না, শুধু শুধু আপনাদেরকে অপেক্ষা করিয়ে রাখা হয়। আপনারা যারা ঘটনা পাঠাতে চান মেইলে পাঠাবেন। লিখেছেন আমাদেরকে সাকিব হাসান শুভ, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। আবিদ ভাই লিখেছেন আমি আর আচ্ছা ওকে, উনি মুন্সিপাড়া থেকে শুনছেন আমাদেরকে। শুনতে পারছি না, প্লাস দেখাও চায় না। ওকে, বুঝতে পারছি না। আহসান কবির লিখেছেন আমাদেরকে ভয় লাগছে রাতুল ভাই, থ্যাংক ইউ। সাথে আছি ভাই লিখেছেন সাদেক। মৃদু বাতাসের গল্পটা শুনে অনেক ভয় পেলাম, নয়ন সরকার ভাই লিখেছেন। মিয়ার বাজার থেকে শুনছে আমাদেরকে সাদেক। তোমার জন্য শুভকামনা। ভয় লাগছে লিখেছেন আমাদেরকে হাসান কবির। বিজয় লিখেছেন বালাসীঘাট থেকে, লিখেছেন প্রতিটা গল্পই আজ চমৎকার, তানিশা তানহা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আয়ুব প্রধান লিখেছেন এরকম জায়গায় আমাদের আচ্ছা আয়ুব প্রধান আপনার কমেন্টগুলো আরেকটু গোছালোভাবে লিখবেন, আমি আসলে বুঝতে পারছি না। দ্বিতীয় মেলটা আরও অনেক ভয়ঙ্কর ছিল লিখেছেন আর যে সাজ্জাদ। লুইস লিখেছেন আমাদেরকে প্রোগ্রাম ভালো হচ্ছে। লুইস, অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম মনে হচ্ছে। লিখেছেন আমাদেরকে সীমান্ত ইসলাম ভাইয়া, কি লিখেছেন? ভাই ছিল না ভাই, আচ্ছা বুঝলাম না। এই কাহিনীটা ভয়ের ছিল, আর বিশেষ করে রাতুল ভাইয়ের ইমেলটা বেশ ভালো লাগে। জান্নাত বাপ্পি লিখেছেন আমাদেরকে ভূতবেলা উইথ রাতুল ভয়ের সুরে, এখানে আর যে সাজ্জাদ লিখেছেন। আমার কাছে আরও একটি ছোট মেইল রয়েছে, আমি আসলে চাচ্ছি আজকে পুরোটা ইমেল দিয়ে শেষ করব কিনা। এখন এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারা আসলে কমেন্টের মাধ্যমে জানান আমি এই মুহূর্তে অতিথির কাছে যাব নাকি আরেকটি মেইল পড়ে শোনাবো আপনাদেরকে। প্রথম কমেন্ট যেটা আসবে আমি সেটাই করব। লিখেছেন অপি সাগর, এখনও দেখছি না। যারা আমাদেরকে দেখছেন, মুসলিম উদ্দিন লিখেছেন ভাইয়া ভয় লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথম কমেন্ট আরেকটি পেয়েছি যে আরেকটি মেইল শুনতে চাই, থ্যাংক ইউ। আমার হাতে একটি ছোট্ট মেইল রয়েছে, মোটামুটি ভয়ের, আমি পড়ে দেখলাম, তবে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। তো যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে এবং শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, যে অর্থাৎ আপনারা যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার না করেন আমাদের সাথে, তাহলে দেখা যাবে যে প্রোগ্রামটা শুধুমাত্র ইমেল কেন্দ্রিক হয়ে গেলে বিষয়টা একঘেয়েমি হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা ইমেল পাঠান না, তো সেক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র অতিথি কেন্দ্রিক হয়ে গেলে সেটাতেও একঘেয়েমি চলে আসে। আমরা চাচ্ছি যে সব কিছু ব্যালেন্সড রাখতে। সো এই মুহূর্তে আমার হাতে যে ছোট মেইলটি রয়েছে, আমি সেই মেইলটিতে যাব, এবং এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন আমাদের ভূতবেলার একজন লিসেনার। আসলে এখানে একটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে উনি ঘটনাটি লিখেছেন পুরোটাই কোনো কি বলে পাংচুয়েশন মার্ক ছাড়া, তো সেক্ষেত্রে আমার একটু পড়তে প্রবলেমই হয়ে যাবে। আচ্ছা, ওকে, পেয়েছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া যদি ভৌতিক কোনো ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, সরাসরি স্টুডিওতে এসেও শেয়ার করতে পারেন, আর আপনি যদি চান আমি পড়ে শুনে সেক্ষেত্রে মেল পাঠাতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, দেখতে পাচ্ছি আপনারা প্রত্যেকেই মেইল শুনতে চাচ্ছেন। সো আমি আরেকটি মেইলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত। আজকে আর কোনো কথা বাড়াবো না, সরাসরি ঘটনা শুরু করব। ঘটনাটা 2009 সালের। এসএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে আমার মন টেকছিল না, কোথাও ঘুরতে যাবার ইচ্ছে করছে। এর মধ্যে আমার বন্ধু মাহির আমাকে ফোন দিয়ে বলে, বাড়িতে তো বসে আছিস, চল কোথাও ঘুরতে যাওয়া যাক। এই কথা শোনা মাত্রই আমি খুশি হলাম। বললাম, কোথায় যাবে? ও আমাকে বলে, তাহলে আমার নানা বাড়িতেই যাওয়া যাক। আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। সে বলল যে আগামী পরশু রওনা করছি আমরা। তারপর কথা শেষ করে আমি ব্যাগ গোছাতে শুরু করলাম।
তো যথাসময়ে আমরা রওনা হলাম মাহিরের নানা বাড়ির দিকে। বাড়িতে গিয়ে প্রথম 2 দিন ভালোই কাটালাম, কিন্তু তৃতীয় দিন মাহিরের খালা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। আমরা সবাই মিলে তাকে হাসপাতালে ভর্তি করালাম। এরপর আবার মাহিরের নানা বাড়িতে ফিরে এলাম। তার পরের দিন সন্ধ্যায় একা একা ভালো লাগছিল না, তাই বাজারের দিকে গেলাম। একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে মাহির আমাকে ফোন দিয়ে বলল, আমরা সবাই হাসপাতালে যাচ্ছি আর আমাদের একটু আসতে দেরি হবে, তুই কি যাবি আমাদের সাথে? খালা আবার অসুস্থ হয়েছে। আমি ওকে বললাম, না তোরা যা, আমি যাব না, তবে দরজাটা খোলা রাখিস। এই কথাটা বলে ফোনটা কেটে দিলাম। এর কিছুক্ষণ পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। রাত প্রায় তখন 9:30 মতন বাজে। বাড়িতে এসে দেখি বাড়ির রাস্তাটা অনেক স্তব্ধ, কোনো সারা শব্দ নেই। আচ্ছা, বাড়িটা স্তব্ধ এবং কোনো সারা শব্দ নেই। ঘরের কাছে এসে দেখি ঘরের মধ্যে কোনো আলো চলছে না। আমি আবার মাহিরের কাছে ফোন করলাম এবং বললাম, কিরে ঘরে তো অন্ধকার কেন, কোনো বাতি জ্বালিয়ে রাখিসনি? ভাইরা আমাকে বলল, আমরা সবাই এসেছি বলে বাতিটা অফ করে রেখে এসেছি, তুই ঘরে ঢুকে বাতিটা জ্বালাস। এরপর আমি ঘরে ঢুকে বাতিটা জ্বালালাম এবং তখন একা একা ভাল লাগছিল না, তাই ফোনে গেম খেলতে লাগলাম। মাহিরের ফেরার অপেক্ষা করতে লাগলাম। যখন রাত 12টা মতন বাজে তখন দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেলাম। মনে মনে ভাবলাম হয়তোবা মাহিররা ফিরে এসেছে, তাই ফোনটা রেখে দরজা খুলতে চলে গেলাম। কিন্তু দরজা খোলার পর দেখি সেখানে কেউ নেই এবং ঘরের মধ্যে একটা চেয়ারের শব্দ পেলাম। এই সব কিছু মিলে আমার কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। তখন বাইরে গিয়ে দেখলাম বাইরে কাউকে পেলাম না। তো অনেকক্ষণ ভাবলাম যে হয়তো আমার ভুল ধারণা, তাই রুমের দরজা লাগিয়ে আমি ঘরে এসে ঘুমানোর চেষ্টা করলাম। তখনও জানালাটা খোলাই ছিল ঘরের। জানালার দিকে তাকাতে দেখলাম মাহিরের খালার মতো কেউ যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে দেখার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, কে? কিন্তু কোনো উত্তর পেলাম না। এরপর আমি বাইরে গিয়ে দেখার চেষ্টা করলাম উনি আসলে কে। কিন্তু বাইরে গিয়ে দেখলাম একটা সাদা কাপড় পরা একজন মহিলা মাহিরের নানা বাড়ির দিক থেকে বাজারের দিকে হেঁটে যাচ্ছে। আমি পেছন পেছন যাওয়া শুরু করলাম। এক পর্যায়ে দেখলাম আমার চোখের সামনে থেকে মহিলাটা উধাও। মহিলাটা কোথাও নেই। তখনই ভয়ে ভয়ে চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। বাড়িতে এসে কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। সকালে উঠে দেখি মাহির হাসপাতাল থেকে এসেছে। এরপর মাহির আমাকে বলল, একটা খারাপ খবর আছে। আমি বললাম, কি হয়েছে? মাহির তখন আমাকে বলে, কাল রাতে আমার খালা মারা গেছে রে। এই কথাটা শোনা মাত্রই আমার যেন গাটা শিউরে উঠল। তাহলে আমি কি কাল রাতে মাহিরের খালাকেই দেখলাম? যে জানালার কাছে এসে দাঁড়িয়েছিল সে কি সত্যি মাহিরের খালা ছিল? আমিও তাকে কালকের ঘটনাটা খুলে বললাম। এরপর মাহিরের খালার বাড়িতে গেলাম। মাহিরের খালার লাশটা এখনো বন্ধ করে রাখা হয়েছিল। এই ঘরটা অনেকেই খোলার চেষ্টা করেছিল কিন্তু পারছিল না। এরপর একজন বড় ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হলো আর বলা হলো, ইমাম সাহেব দরজাটা খুলে দিন। ইমাম সাহেব কি যেন কিছু বলছিলেন এবং কিছু দোয়া পড়ার পর দরজায় ফু দিলেন আর দরজাটার উপর থেকে একটা হাত রাখতেই দরজাটা খুলে গেল। এরপর আমি কাল রাতের ঘটনাটা ইমাম সাহেবের সাথে শেয়ার করলাম যে আমি কালকে মাহিরের খালার মতো কাউকে দেখেছি একজনকে। ইমাম সাহেব বললেন, মানুষ মৃত্যুর পর বদ্ধ ঘরে থাকলে এরকমই হতে পারে, সে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। এরপর ইমাম সাহেবের কাছ থেকে আমি পানি পড়া নিলাম। এরপর মাহিরের খালার বাড়ি থেকে নানা বাড়িতে ফিরে এসে রাতে সবাই গভীর ঘুমেছিল। তখন আমি স্বপ্নে আবারও সেই অবয়বটিকে দেখলাম। তার ভয়ানক চেহারা দেখে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। এরপর মাহির আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তারপর আমি কাল রাতের মতো আজকেও তোর খালাকে দেখেছি এই কথাটি তাকে জানালাম। এরপর দিন মাহিরের খালা বাড়িতে গেলাম এবং মাহিরের খালার কবর জিয়ারত করলাম। তারপর বাড়িতে ফিরে এসেছি। তারপর থেকে আর কোনোদিন মাহিরের খালার বাড়িতে যাইনি। রাতুল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গত সপ্তাহে পরীক্ষার কারণে ঘটনা দিতে পারিনি। নাম মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার, পলাশবাড়ি। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে।
ইয়েস, ভয়ের শুরু এখানেই খুব চমৎকার একটা মেইল আমরা শুনেলাম। আপনাদের কাছে জানবার বিষয় যে আপনাদের কাছে কেমন লাগলো আজকের ঘটনাটি, এবং আজকের আয়োজন আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে, এবং কে কোথা থেকে শুনছেন, এবং আপনাদের কাছে এমন কোনো ভৌতিক ঘটনা আছে কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের কথাবার্তাগুলো পড়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। লিখেছেন আমাদেরকে অপি সাগর, নাইস ভাইয়া, অনেক ভালো লাগছে। মুসলিম উদ্দিন লিখেছেন ভাইয়া আমারও ভয় লেগেছে। সাজ্জাদ লিখেছেন আরও মেইল শুনতে চাই। আচ্ছা, নাফিজ মাহমুদ লিখেছেন জি ভাইয়া। জমাদি সানিল লিখেছেন আমাদেরকে ইমেল শুনতে চান। আমাদেরকে শামস লিখেছেন, জিয়াউস শামস আদনান লিখেছেন আমাদেরকে জি ইমেল শুনতে চাই। আচ্ছা আচ্ছা, মুসলিম উদ্দিন লিখেছেন আচ্ছা মেইল শুনতে চেয়েছেন অনেকেই। মেইল পড়ো। গাজীপুর থেকে শুনছি, আমার বাসায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজারে। শুভকামনা রইল আপনার জন্য। নাহানুর রহমান নীরব লিখেছেন আমাদেরকে টুডে ইজ ফার্স্ট লাইভ। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম লাইভে জয়েন করেছেন এমনটি জানিয়েছেন। এস সুফিয়ান লিখেছেন আমাদেরকে সাদুল্লাপুর থেকে, দেখছি রাতুল ভাই ভয় আমার হাঁটু কাঁপছে। আহসান কবির লিখেছেন। লুইস লিখেছেন অনেকদিন পর গত সপ্তাহের প্রোগ্রামের শেষের দিকে রেডিও টিউন করেছিলাম, তাই নীরব শ্রোতা হয়ে শুনছিলাম। আজকে শুরু থেকে শুনছি, কমেন্ট করে উপস্থিতি জানিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ লুইস, অনেকদিন পর যুক্ত হওয়ার জন্য। আমিনুল ইসলাম আতিক লিখেছেন অনেক সুন্দর, ঘটনাটা ছোট হলেও বেশ ভয়ানক। আজকের প্রত্যেকটি ঘটনাই অনেক ভয়ানক ছিল। মুসলিম উদ্দিন লিখেছেন ঘটনাটি অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। সো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়তে চাই না, আমি আসলে এবারে চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল আমাদের স্টুডিওতে আছে। শাহাদুলের কাছে ছোট্ট একটি ঘটনা শুনবে, এরপর আমার হাতে আরও একটি ছোট মেইল রয়েছে, আমি সেই মেইলটিতে কিছুক্ষণ পরে যাচ্ছি। ধন্যবাদ ভাইয়া আমাকে ঘটনা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অফিস থেকে যতগুলো ঘটনা ইমেল, বিশেষ করে ইমেল যেগুলো শুনলাম, ইতিমধ্যে আমার লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ঘটনা ছিল। বিশেষ করে প্রথম আর যে দ্বিতীয় যে ইমেলটি ছিল, এই ইমেল দুটি অনেক সুন্দর ছিল এবং ভয়ানক ছিল, ভয় লাগার মতনই ছিল। বিশেষ করে শ্রোতাদের মধ্যেও আপনি বলেই তাদের মতো করেও যে আপনার কণ্ঠে বরাবরই ইমেল শুনতে আমাকেও ভালো লাগে, যেন একটা ভয় কাজ করে ইমেল শোনার সময় তোমার ভয় যে। হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে শুনি যখন ইমেলগুলো পড়ো, আমি তখন খুব মনোযোগ দিয়ে শুনি, সবকিছু বাদ দিয়ে একদম মনোযোগ দিয়ে শুনি যে ইমেলগুলো শুনে দেখি। তখন আমার ভিতরটা যেন একটু ধুকভুক করে। আচ্ছা, আমি তখন ভাবি যে এই ঘটনাটা যদি আমার সাথে ঘটে একবার, তাহলে আমি কি ওখান থেকে ফিরে আসতে পারবো নাকি ওখানেই শেষ হয়ে যাব, এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, কথাবার্তা গুলো পরে ঘটনাতে যাই। মেইন যে ঘটনাটি সেটা হচ্ছে একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। আমার চাচার শ্বশুর বাড়ির ওইদিকে ঘটনা। তার কাছে শুনেছি, কিন্তু সে বলার প্রেক্ষাপটে যে জায়গা এবং ঠিকানা, আমি শুধু দিনাজপুর জেলার ভিতরে, কিন্তু তার যে মেইন শ্বশুর বাড়ি জায়গাটা সেটি বলতে নিষেধ করেছে। ঘটনাটি হচ্ছে 19 সালের মাঝামাঝি কিংবা শেষের ওই দিকে ঘটনাটি। তা একে কবরস্থানটি 4 জনকে দাফন করা হয়। কবরস্থানে একই ফ্যামিলি 4 জন মারা গিয়েছে। তো 4 জন যাই হোক কোনো কারণে একসাথে আত্মহত্যা করেছে একই সাথে। চাচার মুখে শোনা, তিনি আবার শুনেছে তার শ্বশুরের কাছ থেকে যে এই ঘটনাটি, তা তার কাছ থেকে শোনা ঘটনাটি তিনি বলেছে যে একই পরিবারে 4 জন একসাথে আত্মহত্যা করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আজও কি সম্ভব একই পরিবারের 4 জন একসাথে আত্মহত্যা করে? আমার মনে প্রশ্ন জাগলো যে চাচা আসলে কি সম্ভব এটা? আমার তো কখনো মনে হচ্ছে না যে একসাথে সবাই 4 জন আত্মহত্যা করবে, তো আবার গলায় ফাঁস দড়ি দিয়ে। তা আমি চাচাকে জিজ্ঞেসলাম যে এটার পিছনে কোনো কারণ ছিল নাকি তারা নিজেদের আবেগের বশে নাকি কারোর সাথে শত্রুতার বশে এইটা কাজটা করছে, গলায় ফাঁসি দিয়েছে কাউকে ফাঁসানোর জন্য কিনা। তারা বলতেছে যে না, তাদের পরিবারে একটু ঝামেলা ছিল এবং সব থেকে বড় কথা তাদের যে বড় মেয়ে ছিল, তা তাদের কথাবার্তার মানে তাদের নাগালের বাইরে চলে গিয়েছিল উনি।
তা ওই মেয়ের একজনের সাথে নাকি সম্পর্কে ছিল, চাচার কাছ থেকে এভাবে শোনা যে একজনের সম্পর্ক ছিল, কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছিল না আর কি, তার বড় ভাই মা বাবা যারা ছিল মেনে নিচ্ছিল না আর কি। আচ্ছা তো ওই প্রেক্ষাপটে তা ওই মেয়ে সহকারে ওই মেয়ে এইসব সহকারে 4 জন গলায় ফাঁস দিছে, ফ্যামিলির যে কজন ছিল ওই মেয়ে বাদে। তা ওখানে ওনাদেরকে ওই কবরস্থানে দাফন করা হয়, অনেক পুরাতন একটা কবরস্থান। এখন সেটা নাকি প্রায় ওখানে আর কোনো দাফন করা হয় না, যত সম্ভবত আমি শুনেছি তাদের কাছে। তা ওই 4 জনকে দাফন করা হয়েছে একদম সিরিয়াল ভাবে, যেমন লাশগুলো শুয়ে রাখা হয় সিরিয়াল বাই সিরিয়াল, সেই রকম সিরিয়াল ভাবে রাখা হয়েছিল কবরগুলো। তা ওই পাশে তাদের ওই সাইড 4টা কবরের পাশে সুন্দর করে আচ্ছা দুটি যে বট গাছ যেগুলো আছে সেই দুটি বট গাছ হয়ে উঠেছিল, সুন্দর একদম ঝাপুর ঝুপুর সে গাছগুলো হয়ে উঠেছিল। তা ওখানে মাঝে মধ্যে নাকি ওই সময় মাঝে মধ্যে নাকি দেখা যায় যে ওই বট গাছের যে ডালগুলো আছে ওই ডালের উপর 4 জন সাদা কাপড় পরাওয়ালা মানুষ বা অবয়বকে দেখা যায়। তা যিনি এই কবরস্থানটা ওখানে দেখাশোনা করতেন বা সবসময় পয় পরিষ্কার রাখার চেষ্টা করতেন, লাশ আসলে কবর খোঁড়া যেটা করে, তা উনি একদিন ওখানে দেখতে পেয়ে তা ভাবছে হয়তো স্বাভাবিক বিষয়, এটা নয় হয়তো ওনার চোখের ভুল হতে পারে বা দেখার সমস্যা হতে পারে। তা উনি এইভাবে কথা দেখে চলে গেলেন। তা 2-1 দিন পর যখন ব্যাক টু ব্যাক দেখা শুরু করলো, তখন উনি পাশের বাড়ির যে কয়েকজন আছে এলাকার লোকজন গণ্যমান্য যে ব্যক্তি আছে তাদেরকে জিজ্ঞাসা করলেন, ঘটনাগুলো খুলে বললেন যে এই কাহিনী 4টা লাশের ওখানে যে আমরা দাফন করেছি সেই 4টা লাশের পাশে কবরের পাশে 2টো বট গাছ হয়েছে, আপনারা আশা করি দেখতে পেরেছেন বা দেখেছেন। সেই ডালের উপর 4 জন অবয়বকে দেখা যায়। তা ওই ঘটনাটি যখন ওই যে ভাইয়া যে মেয়েটির কথা বলা হয়েছিল, যে মেয়েটির কারণে তার ফ্যামিলি সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, তা ওই মেয়েটিকেও বলা হলো। তো ওই মেয়েটি বিশ্বাস করে না, তা বিশ্বাস না করা ওই মেয়েটি নিজেও একদিন ওখানে গিয়েছে ওই কবরস্থান রাত্রেবেলা। তা খুব একটা রাত, তেমন একটা রাত না, 11টা কিংবা 11:30 ওই দিকে। তা উনি যে কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পর যখন দেখতেছে যে ফেরার পথে দেখে আসলে ঘটনাটি সত্যি, ওখানে ওনার উপরে ওই গাছের ডালের উপরে কেউ যেন বসে আসছে এইরকম, আর হাত বাড়িয়ে ওনাকে ডাকছে যে কাছে আসো, আমাদের কাছে আয়, আমাদের কাছে আয়, আমরা তোকে ছাড়া থাকতে পারি না, আমাদের কাছে আয়, তাহলে ভালো লাগবে। এই ধরনের কথাবার্তাগুলো ওনার বলছিল। পরে যখন এই কথাবার্তাগুলো একসাথে যখন কথাবার্তাগুলো বলছিল তখন ওই মেয়েটা ওখানে চিৎকার করে পড়ে গেছে। তা ওখানে যে কবরস্থান দেখাশোনা করে সে মানুষটি লোকটা বের হয়ে আসলো, বের হয়ে এসে দেখেছে মেয়েটি ওখানে পড়ে আছে। পরে কয়েকজনকে ডেকে নিয়ে এসে, মহিলা মানুষকে ডেকে নিয়ে এসে ওনাকে বাড়িতে নিয়ে গেলো। মেয়েটাকে নিয়ে যে মাথায় চোখে মুখে পানি দেওয়া হলো। অনেকক্ষণ পর একজন পাশে একটা মসজিদ ছিল, কবরস্থান থেকে প্রায় 1/2 কিলো বা 1 কিলো দূরে হবে সে কবরস্থানে ওখানে। তা ইমামকে ডেকে নিয়ে এসে গাটা ঝাড়ি দিল বা ফু দিয়ে দিল। আচ্ছা, দেওয়ার পর উনি মেয়েটির জ্ঞান ফেরার পর দেখে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছিল, তুমি ওখানে পড়ে গেছো কেন বা পড়েছিলে কেন? তা উনি যখন বললো যে আমি আমার মা বাবা বা ভাই বোনের যে কবর ওখানে গেছিলাম দেখতে, আসার পথে খেয়াল করে দেখি যে ওখানে কবরস্থান বট গাছের নিচে ডালগুলোর উপরে কেউ একজন বসে আমাকে হাত নেড়ে ডাকছে যে এখানে চলে আমার কাছে আয়, ভালো লাগবে আয়, তুই না আসলে আমার ভালো লাগতেছে এইরকম। আচ্ছা আচ্ছা। যখন হাত বেড়ে আমার দিকে তাকাচ্ছিল, হাত বাড়াচ্ছিল আমাকে ধরার জন্য, তা আমি ওখানে চিৎকার করে ওখানে পড়ে গেছি।
আচ্ছা চিৎকার করে পড়ে যাওয়ার পর তারপর যে আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি না, পরে হুজুর ওনাকে পানি পড়া দিল যে এই পানিটা আপনি 7 দিন ধরে খাবেন, তাহলে আর আপনার সাথে এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। আচ্ছা আচ্ছা তারপর ওনাকে আবার ওনার বাসায় দিয়ে আসা হলো, মেয়েটাকে দিয়ে আসার পর ওই বাড়িটি দুনিয়ার ঝামেলা হচ্ছিল একটু, মাঝে মধ্যে ওনাকে আবার সেই আওয়াজ দিচ্ছিল যে তুই ভালো থাকবি না, তুই এখানে ভালো থাকতে পারবি না, যেখানে যা তুই কখনো ভালো থাকতে পারবি না, তুই আমাদের কাছে আয় তাহলে ভালো থাকবি, এই ধরনের কথাবার্তাগুলো উনি শুনতে পারছিল ওই কাহিনী হওয়ার পরও। তো তারপর উনিকে যখন বললো 2-3 দিন এই ধরনের ঘটনা ঘটলো, তারপর উনি আবার বাড়ির যে চাচা বা চাচি আছে তাদেরকে বললো যে চাচি এই ঘটনা প্রতি রাতে মধ্যরাতে এই ঘটনাগুলো ঘটে, আর আমার মানে আমি যে রুমে ঘুমাই বিছানায় শুয়ে থাকি সেখানে কারো একজন উপস্থিতি বোঝা যায়, ঠান্ডা একটা আভাস পাওয়া যায় ওখানে। তা উনি আবার ওনার চাচা এবং চাচি সহকারে ওই যে ইমাম আছে ওই ইমামকে ডেকে নিয়ে এসে ওনার বাড়ি ঘর দুয়ার একদম পুরো বাড়ির চারপাশ বন করে দিল এবং গাটা ফু দিয়ে দিল। ওনাকে 2টি তাবিজ দিয়েছিল, সেই তাবিজ উনি পরে থাকতে বলা ছিল বেশ কয়েকদিন ধরে। তারপর যখন উনি এইসব নিয়ম শাস্ত্র মেনে চলার পর সবকিছু যখন স্বাভাবিক হয়ে গেল, তখন ইমাম সাহেব বলল যে ঠিক আছে তোমার এইসব পড়তে হবে না, এখন তুমি ভয়মুক্ত বা এইসব থেকে মুক্তি পেয়েছো। এই ছিল ঘটনাটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ শাহাদুল, তোমাকে অনেক চমৎকার একটি ঘটনা আমাদেরকে শোনালে। আমি আসলে শুনছিলাম এই ঘটনাটি, সো শাহাদুলের কাছে আমরা আবারও কোনো এক এপিসোডে আসব। তো আমি যেহেতু সময় মোটামুটি আছে কিছুক্ষণ, তবে এই ঘটনাটি যদি সুযোগ হয় আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লিখেছেন আমাদেরকে অনেকেই, যে সিদ্দিক আকন্দ লিখেছিলেন, মুসলিম উদ্দিন লিখেছিলেন ঘটনাটি ভালো লেগেছে। সিদ্দিক আকন্দ আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। রুমে লাইট বন্ধ করে শুনছি ভাই, জানালা চাপিয়ে দিয়ে অনেক ভয় লাগছে। আচ্ছা, লিখেছেন আমাদেরকে নাফিস মাহমুদ, সালাম জানিয়েছিলেন লাবিব হাসান লাবণ্য। জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভূতবেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই, থ্যাংক ইউ সাজ্জাদ। সাউন্ডের সমস্যা বলে জানিয়েছিলেন একজন, কথা বোঝা যাচ্ছে না, এখন আশা করি ঠিক আছে। লিখেছিলেন আমাদেরকে আমিনুল ইসলাম আতিক, উনি রেডিও সারাবেলার পেজটিকে মেনশন করেছেন। কবরের গল্পটা ভয়াবহ, অদৃশ্য কথার অদৃশ্য ভয় লাগছে। নয়ন সরকার ভাই লিখেছেন। আয়ুব প্রধান ভাই লিখেছেন যে এরকম ঘটনার সাথে জড়িত হন আমাদের আক্কাস ভাই, মনে মনে খুব ভয় পেয়েছে। আমরা শুনছি মনোহরপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে। আয়ুব প্রধান লিখেছেন আমাদেরকে এমডি রাসেল উদ্দিন, আসসালামু আলাইকুম রাতুল ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। এবং এই মুহূর্তে আমি আসলে আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চেয়েছিলাম সেটি মোটামুটি আরও একটু বড়। সো সেই মুহূর্তে আমি একটু শাহাদুলের সাথে ডিসকাস করতে চাই আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সো শাহাদুল, প্রথম যে ঘটনাটি আমরা শুনলাম সেই ঘটনাটি কি মনে আছে তোমার? ইমেলের ঘটনাটি, ইমেলের ঘটনাটি যে একই পরিবারের 5 জন সদস্য 1 মাসের ব্যবধানে 5 জন মারা গেছে। একসাথে এক দুষ্ট জিন, মহিলা জিন তাদেরকে ফ্যামিলি শেষ করে দিয়েছে। ঘটনাটি আমি তুমি যখন পড়ছিলা, আমি ওপাশ থেকে একদম গালে হাত দিয়ে একদম মনোযোগ সহকারে আমি ঘটনাটি শুনছিলাম। ঘটনাটি শোনার পর আমার মনে হলো যে শুধু একটা মাত্র ভুলের কারণে যে তার পুরো ফ্যামিলিটাকে নির্বংশ করে দিল, শুধুমাত্র একজন তার নানার বাড়িতে থাকার কারণে রক্ষা পেয়েছে। আর বাকি যে 5 জন সদস্য আছে, সিম্পল একটা বিষয়ের উপরে, যেমন হচ্ছে সেই জিনটা ছাড়া পাওয়ার পরে যে একজনের শরীরে ভর করে এবং কোনো একজন কবিরাজ, শুধুমাত্র দেখা যেত যে উনি না হলে যদি অন্য কোনো কবিরাজ বা তান্ত্রিক যাই বলে উনি যদি মুক্ত করতে দিতেন বা মুক্ত করে দিতেন, তাকেও কি এই অবস্থা করতে পারতো? তার সাথেও কি এই ঘটনাটা ঘটতো কিনা সেটা আমি জানি না, কিন্তু তার সাথে
যে ঘটনাটি ঘটেছে অন্য কারোর সাথে যদি ঘটতো, সে হয়তো তার জাদু বিদ্যা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করতো। আমার কাছে এটা মনে হচ্ছে তাকে আটকানোর চেষ্টা করতো। শেষ পর্যন্ত জীবন যতটুকু পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা করতো তার পরিবারকে রক্ষা করার জন্য। আমার কাছে এটা মনে হচ্ছে তিনি, আর যার সাথে যে ঘটনাটি ঘটেছে সে তো মানে নিরুপায় হয়ে গেছে। তার যত শক্তি সামর্থ্য ছিল সে কি ট্রাই করার কোনো অপশন ছিল না, আর সে সুযোগও পায়নি। এবং যেমন এখানে নয়ন সরকার ভাই লিখেছেন যে মেইলের দ্বিতীয় ঘটনাটি অনেক ভয়ঙ্কর ছিল। আমাদের যে সেকেন্ড মেইলটা যে কিছুক্ষণ আগে পড়ে শোনালাম, আমাদেরকে পাঠিয়েছিলেন ঝিনাইদহ শৈলকুপা থেকে, যে মাঝরাতে বাইকে লিফট চাওয়া একজন শ্মশানের মোড়ে নামার কথা বলছিল। হ্যাঁ, ওই ঘটনাটিও ছিল, ভালো ছিল। আমি বললাম তো, তুমি যখন ঘটনাগুলো বলো, ইমেলগুলো বলো, আমি ওপাশ থেকে মানে মনোযোগ সহকারে একদম শুনি। জি, যেমন এই ঘটনাটা মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো ওই জায়গাটাতে, যে একটা লোক মারা গেছে কত বছর আগে, হ্যাঁ 10-15 বছর আগে, বললাম সেটা অপঘাতে হোক বা কারো হাতেই হোক বা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই বিষয়গুলো যে মানে কোনো নির্জন রাস্তায় মানুষ যখন যায়, তো এই বিষয়গুলো কিভাবে ঘটে, আমার সাথে যদিও কখনো ঘটেনি, আমি আসলে বিষয়গুলো মানে কেমন যেন আমার কাছে খুবই আগ্রহ হয় যখন লিসেনাররা ঘটনাগুলো পাঠায়। আমি তখন সেই জায়গায় নিজেকে অনুভব করি, এজন্য প্রত্যেকটা ঘটনা আমার কাছে খুব বাস্তবিক লাগে। এবং অনেকেই বলে যে ঘটনা শুনে ভয় পাচ্ছেন না বা ভয় পাচ্ছি না, তো এটা আসলে সম্পূর্ণ প্রত্যেকের মনের বিষয়। আপনি যদি ঘটনাটা যার সাথে ঘটেছে উনি যেভাবে বলছেন বা যেভাবে লিখেছেন, তো সেই জায়গা থেকে আপনি যদি নিজেকে সেই জায়গায় অনুভব করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনার যে ব্যাপকতা কতটুকু, সেই বিষয়টা বুঝতে পারবেন। যেমন উনি বাইক নিয়ে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবে, যেমন আমিও মাঝে মধ্যে যাওয়ার পথে হুটহাট করে দেখা গেলো শাহাদুলের মতোই কেউ একজন বা আমাকে রাস্তায় ডাকছে পারে, আননোন কেউ একজন, বিপদে পড়তেই পারে মানুষ রাস্তাঘাটে। তো সেখানে আমি দাঁড়ানোর পরে কিছুক্ষণ গেলাম তাকে নিয়ে। হতে পারে সেটা খুব যে গভীর রাতেই হবে এমনও না, যেমন মাঝে মধ্যে এমনও কিছু ঘটনা ঘটে, কিছু যেমন গত বছর ঈদে একটা ঘটনা আমাদের স্টুডিওতে একজন শেয়ার করেছিলেন। সেটা হচ্ছে একজন লোক ঈদ করার জন্য ঈদের আগের দিন রাত্রে ঢাকা থেকে বাসায় ফিরছিলেন। আমাদের গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে গোরস্থান পর্যন্ত উনি পায়ে হেঁটে এসেছেন এবং গোরস্থান থেকে উনি আসবেন ত্রিমোহিনীর দিকে। তো কোনো রিক্সা ছিল না, হঠাৎ করে একটা রিক্সা আসে সেখানে, এবং উনি মানে এমন একটা অবস্থা ছিল, ঢাকা থেকে জার্নি করে এসেছেন এবং বাস স্ট্যান্ড থেকে কোনো রিক্সা বা কোনো গাড়ি ঘোড়া না পাওয়ার ফলে উনি তখন সেই মানে তড়িঘড়ি করে সেই রিক্সাটায় উঠে যায়। এবং বেশ কিছুক্ষণ আসার পরে উনি যখন স্টেডিয়ামের ওই রাস্তাটা ক্রস করে কল্পলতা স্কুলের মানে বর্তমানে যেটা সদর উপজেলা মডেল স্কুল, ওই জায়গায় আসার পরে ওনার কাছে অনেকক্ষণ থেকে মনে হচ্ছিল যে এতখানি রাস্তা আসলাম, উনি কোনো কথা বলছে না। তো ঠিক সেই জায়গায় উনি বেশ কিছু প্রশ্ন করছেন কিন্তু উত্তর পাচ্ছিলেন না। তো একটা সময় দেখেন যে হচ্ছে যে রিক্সায় যাচ্ছে, রিক্সায় কোনো ঝাঁকুনি নেই, কিন্তু আগের রাস্তাটা অনেক খারাপ ছিল, উনি স্মুথলি মনে হচ্ছে বাতাসের উপর দিয়ে ভেসে যাচ্ছেন। এবং একটা সময় পর উনি ভালো করে খেয়াল করে দেখেন যে রিক্সাটায় উঠে আসছেন সেই রিক্সাওয়ালার কোনো পায়ে ছিল না। আর সেই ঘটনাটা ছিল আজ থেকে 15 থেকে 16 বছর আগের। আর সেই সময় তো এখনকার মতো ব্যাটারি চালিত রিক্সা বা যানবাহন ছিল না, পা রিক্সাগুলো ছিল। তো এরকম একটা বিষয়, উনি যখন ওনার গন্তব্যে পৌঁছান এবং সেখানে পৌঁছানোর পরে উনি কিন্তু ঘটনাটা বুঝতে পারার পরও অনেকক্ষণ সেই বিষয়টা ছিল যে সেটা জিন বলি বা মানে অদৃশ্য কোনো একটা শক্তি বলি, সেটা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। এবং তিনি যখন তার বাসায় পৌঁছানোর পরে উনি অনেক সাহস নিয়ে যখন মানি ব্যাগ বের করে টাকা দিতে যাবেন, সেই মুহূর্তে উনি পেছনে করে দেখেন সেই রিক্সা উধাও, উনিও উধাও। কিন্তু এই এতখানি রাস্তা উনি কিভাবে বাসায় এলেন? তো এরকমই ঘটনাটা কিছুটা আমি আসলে এই ঘটনার সাথে মিল কিছুটা খুঁজে পাওয়া যাচ্ছে আর কি। এমনটা হতে পারে যে ঘটনাটি এই কিছুক্ষণ ব্যাখ্যা দিলে আগে তুমি, সেটা হতে পারে তাকে সাহায্য করার জন্য কোনো ভালো জিন বা আসতে পারে তাকে সাহায্য করার জন্য। অনেক রাত হয়েছে, এই রকম ঘটনা সাইদ ভাইয়ের কাছেও কিন্তু কিছু একটা শোনা গিয়েছিল। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে আগামী সপ্তাহে একটা স্পেশাল এপিসোড হতে চলেছে। আমরা সাইদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আগামী এপিসোডে সাইদ ভাই আসছেন। তো আপনাদের সকলকে জানাতে চাই যে আগামী বৃহস্পতিবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা সাইদ ভাইকে নিয়ে একটা স্পেশাল এপিসোড করতে চলেছি। আপনাদেরকে সকলকে আমন্ত্রণ রইল সেই অনুষ্ঠানটি শোনার। শাহাদুল কি যেন বলছিলেন? হ্যাঁ, আমি ওই যে বলছিলাম না, সাইদ ভাই অফিস শেষ করে যাওয়ার পথে তাকে তার সাথে সাথে কে যেন হেঁটে হেঁটে যাচ্ছিল তাকে পৌঁছে দেওয়া পর্যন্ত। হ্যাঁ,
এরকম একটা ঘটনা সাইদ ভাই এখানে স্টুডিওতেই বলেছিল। জি, আমার মনে আছে ঘটনাটা, সেটা হচ্ছে ওই যে গোডাউন বাজার পার হওয়ার পরে, বাজার পার হয়ে ওখানে যে একটা থানা ফাঁড়ি আছে, আছে, জি জি, একটা পুলিশ ফাঁড়ি, নাম যেন পুলিশ ফাঁড়ি হচ্ছে। মনোহরপুর নাকি? না না, মনোহরপুর আচ্ছা, না, জি ওই নাকাইঘাট রোডে, হ্যাঁ। ঠিক ওই জায়গাটাতে উনি একটা এমন একজনকে দেখেছিলেন। উনি আসলে অফিস শেষ করে রাত 12টার পর যখন ফিরছিলেন, ঠিক এমন সময় একজন মানুষকে উনি পান। যে ওনার একা একা যেতে ভয়ও লাগছিল, কোনো যানবাহনও ছিল না, উনি হেঁটে যাচ্ছেন এবং ওনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে এবং ওনার সামনে সামনে দেখতে পাচ্ছেন যে একজন মানুষ হেঁটে যাচ্ছে। তো ঘটনাটা যেহেতু আমিও অনেকদিন আগে শুনেছি, পুরোপুরি আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সাইদ ভাই যখন আসবে নেক্সট প্রোগ্রামে, তো তখন আমি আরেকবার আপনাদেরকে শোনাতে বলবো। কিন্তু সেই মুহূর্তে আমার এই যে এখনো গা শিউরে উঠছে, ঘটনাটা যদি আমার পুরোপুরি মনে নেই, তবে আমার কাছে মনে হচ্ছে যে সেই মুহূর্তটাতে সেই মুহূর্তে আমি অনেকটা ভয় পেয়েছিলাম। তো যাই হোক, আমার হাতে যে ঘটনাটি ছিল সেটি আসলে অনেকটা বড়, যার কারণে আমি আসলে সেই মেইলটিতে চলে গেলাম না। কারণ আজকে যদি অর্ধেক রাখি এবং বাকিটা যদি আগামী এপিসোডে শোনাই, সেক্ষেত্রে আপনারা হয়তো বা পুরো ঘটনাটা মনে থাকবে না। এবং তো ঠিক এই জায়গা থেকে আমি আসলে আজকে স্কিপ করে গেলাম সেই ঘটনাটি। তো শাহাদুল, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই তোমাকে, এবং যারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাদেরকেও ওয়েলকাম জানাতে চাই। এবং আরেকটি বিষয়, আপনারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, অর্থাৎ আপনারা আমাদের যারা মেইল শুনতে পছন্দ করেন, তারা চাইলে আমাদেরকে মেইল পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। যারা ফেসবুক লাইভে দেখছেন, স্ক্রিনের ডান পাশে একেবারে নিচেই দেখতে পাচ্ছেন bhoot.sarabela@gmail.com, জিমেলটি লেখা আছে। অনেকে দেখা যায় যে স্পেলিং মিস্টেক করেন, এবং ঘটনা লেখার ক্ষেত্রে দেখলাম যে বাদিয়াখালী থেকে এক ভাই আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ঘটনার স্টার্টিং নেই, উনি শুধু ডিরেক্টলি ঘটনা চলে গেছেন, আসলে গোছালোভাবে লেখেননি। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এটি অন্তত ঠিকভাবে লিখবেন। উনি দেখলাম নাম ঠিকানাও ঠিকভাবে করেছেন, স্কিপ করেছেন। তো যাই হোক, এগুলোও ছিল নিয়মকানুন। এবং এই পুরো আয়োজনটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং আজকে যে কটি মেইল ছিল এবং যতগুলো ঘটনা ছিল, আরেকটি বিষয়, মাহবুব ভাই আমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করলেন আমকোরণ রিলেটেড, সেই ঘটনাটিও কিন্তু চমৎকার ছিল। যেমন আরেকবার আমি একটু রিওয়াইন্ড করি আপনাদেরকে। উনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওয়াশরুমে যান, এবং গ্রীষ্মকাল ছিল, আমকোরণের একটা ধুম চারপাশে। তো উনি ভাবেন, যেহেতু ওনার বাচ্চারা আম খেতে পছন্দ করে, তো সেদিক থেকে উনি ওনার বাসার পাশেই কিছুটা দূরে একটা বড় একটা আম বাগান ছিল, যেখানে দিনের বেলাতেও অনেকেই যেতে ভয় পেত। তো উনি ভাবলেন যে যেহেতু কেউ নাই, আমি গিয়ে দেখি আম পড়ছে কিনা, এবং সেই জায়গা থেকে উনি আম পান অনেকগুলো। তো ভাবলেন এতগুলো আম যদি উনি বাসায় নিয়ে আসতে ধরেন, আবার কেউ যদি এসে সেখানে আমগুলো কুড়িয়ে নিয়ে যায়, তো সেক্ষেত্রে সেই ভয় থেকে সেই আমগুলো তিনি কোনো এক জায়গায় লুকিয়ে রাখেন, খুব বিশাল বড় এবং অনেক পুরনো একটি পাকুর গাছের গোড়ায়, যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। সেই গাছের গোড়ায় ভেবেছেন যে এই গাছের গোড়ায় কে আর আসবে, আর এখানে আসলেও আম কুড়াতে আসলেও এখানে কেউ আসবে না, সেই সাহস থেকে উনি সেখানে রেখেছিলেন। এরপর উনি বাসায় ফেরার পর যখন বস্তা নিয়ে গেলেন আমগুলো নিয়ে আসার জন্য, এবং সেখানে গিয়ে দেখেন সেই পাকুর গাছের গোড়ায় কোনো আম ছিল না, এবং যতগুলো আম উনি কুড়িয়েছিলেন সবগুলো আম মনে হচ্ছে উনি প্রথমবার যখন গিয়ে দেখেছিলেন মাটিতে পড়ে আছে, মেঝেতে মাটিতে পড়ে আছে, ঠিক সেভাবে পড়েছিল। এই দৃশ্য দেখে ওনার শরীর শিউরে ওঠে, উনি যথেষ্ট ভয় পান এবং বাসায় ফিরে আসেন। এবং ওনার এই ভয়ের তো অবস্থা দেখে ওনার মা ওনাকে প্রশ্ন করেন কি হয়েছে। ওনার মা সমস্ত কিছু শোনার পর ছেলের ভয় কাটানোর জন্য, মারা যতই ভয় পাক বা যত কিছু হয়ে যাক, তারপর সন্তানের কোনো বিষয় কিন্তু মারা সর্বোচ্চ সাপোর্ট করে। উনি ছেলের ভয় ভাঙানোর জন্য আলো নিয়ে সেখানে যান, এবং সেখানে গিয়ে দেখা যায় সব কিছু স্বাভাবিক। উনি যেভাবে পাকুর গাছের নিচে আম রেখেছিলেন, বর্ণনা করেছিলেন, ঠিক সেভাবেই সেই আমগুলো রয়েছে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমাদের জীবনে কিন্তু প্রত্যেকের জীবনেই হয়, এবং আমাদের আশেপাশের মানুষের থেকেও আমরা জানতে পারি তাদের জীবনে হয়। তো এরকম ঘটনা যদি থেকে থাকে, আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনি সরাসরি যদি স্টুডিওতে আসতে চান, আমি আরও একবার বলছি, আপনারা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর যারা মেইল করতে চান, সেক্ষেত্রে মেইল অ্যাড্রেসটি আরেকবার বলে দিচ্ছি, bhoot.sarabela@gmail.com। আপনাদের ভালোবাসা নিয়ে প্রতি বৃহস্পতিবার ফিরে আসি, এবং আপনাদের ভালোবাসা নিয়েই ঠিক আগামী বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে ভূতবেলায় নিয়ে ফিরে আসতে চাই। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ রাতুল আমি ছিলাম। আসসালামু আলাইকুম।